বাঙালি মানেই রহস্যপ্রেমী, আবার বাঙালি মানেই অ্যাডভেঞ্চার প্রেমী। ধুধু মরুপ্রান্তর হোক কিংবা অ্যামাজনের গহীন অরণ্য, বিপদসংকুল সাগরের বিভীষিকা কিংবা শ্বেত শুভ্রা হিমালয়ের রোমাঞ্চ, কখনোই পিছপা হয়নি। কিন্তু মাঝে মাঝে নিজের ঘরেই ইতিহাস যে কখন কড়া নেড়ে বসবে তা বাঙালি নিজেও জানে না। হয়তো পিতৃপুরুষের দুর্মূল্য মুখোশ কিংবা গুপ্ত কুঠুরিতে গুপ্তধনের হদিশ। বাঙালি কি আর রহস্য সমাধানে যাবে না? নমস্কার, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত আজকে নিয়ে এসেছি আরও একটি গুপ্তধনের অভিযান। সুকান্ত দাসের কলমে রূপেন ঋচিক তিনুবাবু সিরিজের তৃতীয় গল্প আরাকানের সিংহাসন। আজকের গল্পের নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায় আমি রমাকান্ত। গল্প পাঠে সৌভিক দাস। আজকের গল্পের প্রধান চরিত্রে স্নেহাদ্রি, সায়ন্তন এবং পার্থ। তাহলে শুরু হচ্ছে আমাদের ত্রিশঙ্কু জড়ির আরেক অ্যাডভেঞ্চার, আরাকান। এবার তোমার পালা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হাতে কি চুরি পরে বসে আছিস নাকি যে তাড়াতাড়ি হচ্ছে না? রাতের মধ্যে যেন কাজটা হয়ে যায়। বাবু, মাটি বড় শক্ত, তাছাড়া জল উঠে আসছে তো। জলের মধ্যে মাটি খোঁড়া সহজ ব্যাপার নয়। আমি যদি সকালবেলা খোঁড়াখুড়ি করি। পাগলের মতো কথা বলিস না শালা। সকালবেলা এখানে খোঁড়াখুড়ি করতে পারবি না। লোকেরা এবার দেখতে হলে কি যে হবে তখন বুঝতে পারবি। তোদের টাকা দিচ্ছি কেন এমনি এমনি? তাড়াতাড়ি কর, মনে রাখিস কাজ না হলে কিন্তু যে টাকায় কথা হয়েছে তা পাবি না। তিনজন লোক একটানা কোদাল চালিয়ে চলেছিল। জলকাদার মধ্যে দিয়ে মাটি উঠে আসলো উপরের দিকে। তিনজনে খুঁড়তে খুঁড়তে ওরা একটা গর্ত মতো করে ফেলেছে। সে গর্তটা মাটির উচ্চতা থেকে বেশ খানিকটা নিচে। উপরে একটা লোক হাতে টর্চ নিয়ে নিচের দিকে ফেলে দেখছে। তার হাতে একটা অনেক পুরনো হলদে হয়ে যাওয়া বইয়ের মতো কিছু একটা। বারবার টর্চের আলো নিজের বইটার উপরে ফেলছে আর কি যেন একটা ছবির দিকে তাকিয়ে ভালো করে চারপাশটায় আলো ফেলছে। এইখানেই তো, যতদূর মনে হচ্ছে এইখানে তো থাকার কথা ছিল। সেই পুরোটা যদি এইখানে থাকে তাহলে তো এইখান থেকে সেই পথ থাকবে। লোকটা দ্রুত শব্দ করে গোল মতো গর্তের চারিদিকে ঘুরতে লাগলো আর মাঝে মাঝে অসভ্য ভাষায় গালাগালি করতে লাগলো সেই গোল জায়গাটার মাটি খুঁড়তে থাকা লোকগুলোকে। একটা ভয়ও সে পাচ্ছিল। দিনের আলো একবার ফুটে উঠলে এইখানে সচরাচর লোক কাজ করতে দেবে না, সেটাও সে জানে। তাছাড়া এই স্থানটাকে আশেপাশের লোকেরা পবিত্র স্থান বলে মনে করে। তাই এইখানে খোঁড়াখুঁড়ি করতে দেখলে আশেপাশের লোকেরা এত সহজে ছেড়ে দেবে না। লোকটা তা জানে, তাই মাঝে মাঝেই টর্চের আলোটা নিভিয়ে রেখে বাইরে রাস্তাটার দিকে তাকিয়ে দেখছিল। ঠিক তখনই গর্তের ভিতর থেকে কার যেন একটা ভয়ার্ত গলায় চিৎকার শুনতে পাওয়া গেল। ওরে বাবা গো, এটা কি? হ্যাঁ, এখানে এটা কি? এ তো কঙ্কালের হাত। না না, আমি আর কাজ করতে পারবো না এখানে, আমি চললাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা টর্চের আলো জ্বালিয়ে নিচের দিকে ফেলল। সেখানে গর্ত খুঁড়তে খুঁড়তে সামান্য জল উঠে এসেছিল। তার এক পাশ ধরে ওরা গর্ত করে চলেছিল। এখন সে খোঁড়া গর্তের ভিতর থেকে সত্যি একটা ভাঙা হাতের টুকরো বাইরে বেরিয়ে এসেছে। তার 5টা আঙুল যেন খোলা রয়েছে আকাশের দিকে। এক্ষুনি যেন সেটা আঙুল নাড়াতে নাড়াতে উঠে আসবে উপরের দিকে।
এখানকার স্থানীয়রা দাঁড়িয়ে থাকতে চাইল না। উঁচু হয়ে থাকা মাটি ধরে হুড়মুড় করে উপরের দিকে উঠে আসতে লাগলো। তোরা আমার কথা শোন, ও হলো মরা মানুষের হাত, তাতে কিছু হবে না। মাটি খোর, সেই জায়গাটা যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে। পাগল হয়েছেন নাকি? দ্বিগুণ তিনগুণ টাকা দিলেও এই কাজ আমরা আর করব না। এইখানে যখন একবার নরকঙ্কালের হাড় বেরিয়ে এসেছে বাবু, এইখানে ভালো কিছু নেই, আমরা আর এই কাজ করব না। এইবার উপরের টর্চের আলো হাতে দাঁড়িয়ে থাকা লোকটা পকেট থেকে একটা রিভলভার বার করে আনলো। তারপর লোকগুলোর দিকে রিভলভার তাক করে বলল, এখনো বল করবি না? মাটি খুঁড়ে সেই পথটা যদি তোরা বার করতে পারিস তাহলে 3 গুণ কেন 4 গুণ টাকা তোদের আমি দেব। কিন্তু কাজ করতে হবে, এখান থেকে যে পালাবার চেষ্টা করবি সেই মরবি। মাটির তলায় দাঁড়িয়ে লোকগুলো কেমন যেন অসহায় বোধ করল। তাদের হাতে কোদাল আছে বটে, তবে উপরে দাঁড়িয়ে থাকা লোকটার হাতে টর্চ, তার সঙ্গে রিভলভার। তাছাড়া নিচ থেকে উপরের দিকে লড়াই করার সুবিধা কম, উপর থেকে নিচে মারার সুবিধা বেশি। তাই বাধ্য হয়ে তারা মাটি খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে একটু আগে যে ভাঙা হাতটা দেখা গিয়েছিল, তার সঙ্গে আরও একটা কঙ্কালের শরীর যেন আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে থাকলো। লোকগুলো আরও ভয় পেতে লাগলো। এইবার কিছুতেই ওরা আর মাটি খুঁড়বে না। উপর থেকে লোকটা চিৎকার করলো, মাটি খোঁড় বলছিস, নইলে কিন্তু। আকাশ এমনিতেই কালো হয়েছিল মেঘে। এইবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ল। লোকটা পিছনের দিকে তাকিয়েছে। এমন সময় সেই সুযোগে নিচের দিক থেকে একটা লোক তার হাতের একটা কোদাল ছুঁড়ে মারল লোকটার মাথা লক্ষ্য করে। কিন্তু লোকটা সামনের দিকে ঘুরে তাকিয়েছিল, তাই মুহূর্তের মধ্যে এক পাশে সরে যেতে গেলেও পুরোপুরি সরতে পারল না। কোদালের ঢাল ফলাটা এসে পড়ল তার বাঁ পায়ের কাছে। বাঁ পায়ের পাতার উপরে ফলাটা গেঁথে গেল যেন। তীব্র এক চিৎকার করে সে গুলি ছুড়ল সামনের দিকে। ততক্ষণে জলকাদার মধ্যে লোকগুলো ছড়িয়ে পড়েছে চারপাশে। তীব্র চিৎকার করে লোকটা আর একটা গুলি চালালো। ততক্ষণে গর্ত থেকে 3টে লোক উপরে উঠে এসেছে। বৃষ্টির বেগ বাড়তে শুরু করেছে। গর্তটা আগের মতোই খোঁড়া রইল। লোকগুলো অন্ধকারে ছুটতে লাগলেও ফাঁকা জায়গার অন্যদিকে লোকটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সেখানে কোদালের ফলাটা পায়ের উপরে যেন গেঁথে গেছে। দু হাতে কোনো রকমে ফলাটা টেনে তুলে ওই গর্তের ভিতরে ফেলে দিল। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। এদিকটা বসতি থেকে খানিকটা দূরে, এখানে আশেপাশে লোকজন নেই। এই গুলি চলা শব্দ সহজে কেউ শুনতে পাবে না। কিন্তু এইখানে যে পথ আছে, এই পথ দিয়ে বসতির দিকে লোকজন মাঝে মাঝে যাতায়াত করে। তাই চিন্তা, এখন বৃষ্টিটা ঝমঝমিয়ে নেমেছে। পা থেকে রক্ত গড়িয়ে পড়ছে কলের জলের মতো। লোকটা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে বলতে লাগলো, একদিন না একদিন ঠিক আমি কাউকে খুঁজে পাবো যে আমার এই মাটির তলায় সেই সোনার সিংহাসনের খোঁজ এনে দেবে। সে আমার ওই মাটির তলায় ঢুকে খুঁজে বার করবে সেই সিংহাসন। সেদিন এই আরাকানের রাজা হব আমি। এই আরাকানের রাজা। লোকটা রক্তাক্ত পা নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সেই গর্তের দিকে। ততক্ষণে কঙ্কালের শরীরটা আরও খানিকটা বেরিয়ে এসেছে। মাটিগুলো উপরের দিকে জমা হয়েছিল। এখন জলে ধুয়ে সেটা নামতে লাগলো নিচের দিকে। আস্তে আস্তে চাপা পড়ে যেতে লাগলো কঙ্কালটা। তার সঙ্গে মিশে গেল লোকটার পা থেকে বেরিয়ে আসা রক্ত। সে হাঁটতে হাঁটতে সেই বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে।
আরাকান? আরাকান বলে কোনো একটা জায়গা আছে শুনেছি। যে জায়গার কথা তুই শুনেছিস সেটা এই জায়গা নয়। আরাকান রাজ্যের কথা বলছিস তো, যেটা মায়ানমারের কাছে এখন রয়েছে? হ্যাঁ, তার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে অনেক গভীরভাবে, কিন্তু আমি সেই স্থানের কথা বলছি না। আমি বলছি বিহারের একটা প্রত্যন্ত এলাকার কথা। সেই এলাকার প্রাচীন নাম ছিল আরাকান, কিন্তু সেখানকার এখন নাম হলো বিধল। এই বিধলের গ্রামে একটা জনশ্রুতি আছে। এই বিধল মানে প্রাচীন আরাকানের কাছে মগধ নামে আর একটা রাজ্যপাট নাকি সে সময় ছিল। তবে সেই মগধের কথা অবশ্য আমি বিশেষ ভালোভাবে বলতে পারবো না। শুধু এটুকু জানি যে সেই মগধ শাসন করত আরাকানের রাজার কোনো এক বংশধর, কিংবা তাদেরই বংশের কোনো এক প্রতাপশালী রাজা, অথবা রাজার নিম্ন স্তরের কোনো সদস্য। তুমি এই বললে রাজা, আবার তাহলে রাজার নিম্ন স্তরের সদস্য বলছো কেন? আসলে আগেকার দিনে বড় বড় জমিদারকেও অনেকে রাজা বলে মনে করত। তাদের ইতিহাসের কথা পড়তে গেলে স্থানীয় লোকেরা তাদেরকে রাজা বলেই সম্বোধন করত। এই চোল, মগধ, পল্লব এরকম অনেক বংশ রয়েছে আমাদের বঙ্গদেশে, যাদের রাজা থাকতো একটাই, কিন্তু সেই রাজার সম্পর্কিত নিকট আত্মীয় কিংবা নিম্ন স্তরের কিছু সদস্যরাও আলাদা আলাদা করে বিভিন্ন স্থানের দায়ভার পেত। এই সমস্ত স্থানের অধিবাসীরা কিন্তু তাদেরকে রাজার থেকে কিছু কম মানতেন না রে। অর্থাৎ গোটা রাজ্যের রাজা একজনই, কিন্তু তার অধীনে থাকতো বিভিন্ন প্রদেশের ভিন্ন ভিন্ন শাসনকর্তা। আরাকান কিংবা বর্তমানের এই বিধল নামের জায়গাতেই ছিল সেই প্রধান রাজার রাজ্যপাট। আর তুমি যে সোনার সিংহাসনের কথা বলছো, সেই সিংহাসন কি তাহলে এই বিধল কিংবা আরাকানের রাজারই সিংহাসন? মনে তো হয়। অনেক বছর আগে আমি একটা বই পেয়েছিলাম, বুঝলি, যা আজ থেকে প্রায় বছরখানেক কিংবা তারও বেশি সময় আগে লেখা হয়েছে মনে হয়। বঙ্গদেশেরই কোনো এক অখ্যাত লেখক এই বইটা লিখেছিলেন। লেখার ভাষা পড়তে অসুবিধা হলেও আমি বেশ কিছু তথ্য সেখান থেকে জোগাড় করতে পেরেছিলাম। সেই বই থেকে আমি সে সময়ের বেশ কিছু রাজাদের কথাবার্তা এবং তার সঙ্গে তাদের রাজ্যপাটের কথা সংক্ষিপ্তভাবে জানতে পারি। তবে আজ এত বছর পরে আমি আবারও এমন একটা বই খুঁজে পেয়েছি, বুঝলি, যে একজন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদের লেখা। প্রত্নতত্ত্ববিদ মানে আর্কিওলজিস্ট, যারা মাটি খুঁড়ে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রাচীন ইতিহাসের সন্ধান করে থাকে। কারেক্ট। একজন ঐতিহাসিক বিধলের এলাকাটা নিয়ে বেশ কিছু কথা লিখেছিলেন। তারপরে একটা আর্কিওলজিক্যাল টিম ওই এলাকায় সন্ধান চালায়, কিন্তু তেমন উল্লেখযোগ্য কিছু না পেলেও স্থানীয় লোকেরা বলে ওইখানে কোনো একটা রাজপ্রাসাদ কিংবা কোনো এক রাজার মহল ছিল, পরবর্তীতে সময়ের সাথে সাথে যা ধ্বংস হয়ে যায়। এবং আরও একটা আশ্চর্য গল্প শোনা যায়, জানিস? সেই গল্পটা যদিও স্থানীয়দের বানানো, তবে সেটা ওদের মুখ থেকেই শোনা বেশি ভালো হবে। এই কথায় ঋচিক অবাক হয়ে যায়। রূপেনের এমন কথা শুনে ঋচিক বুঝতে পারে রূপেন কোথাও যাওয়ার কথা ভাবছে। তাই সে একটু উত্তেজিত গলাতেই বলল, তার মানে কি আমরা বিহারের সেই বিধল নামের জায়গাটায় যাব, মানে আরাকান রাজ্যে? কিন্তু এই যে সোনার সিংহাসনের কথা বললে, সেটা? ওই এলাকায় শেষবার মগধের রাজ্যে যে রাজা ছিলেন, তিনি নাকি খুঁজে পেয়েছিলেন আরাকানের সেই সিংহাসনের রহস্য। তিনি ছিলেন আরাকানের রাজবংশের বংশধর, আর সেই সিংহাসন ছিল সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। তুই ময়ূর সিংহাসনের কথা নিশ্চয়ই শুনেছিস। হ্যাঁ, এবার এটা অত বড় না হলেও সিংহাসন যেহেতু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, তার মূল্যও ছিল অনেক। কিন্তু ওই সিংহাসন এখনো পর্যন্ত নাকি অনাবিষ্কৃতই রয়ে গেছে। আদৌ মগধের রাজা সিংহাসনের হদিশ পেয়েছিলেন নাকি এর অন্য কোনো রহস্য আছে, সেটা তো ওখানে গেলেই বোঝা যাবে। আমার মনে হচ্ছে কি জানিস, বিধলের ওই এলাকার কোথাও মাটির তলায় এখনো চাপা পড়ে আছে ওই সিংহাসনটা। এই কথায় ঋচিকের দুটো চোখ বিস্ফারিত হয়ে যায়। সে তখনই নিজের হাতে পড়তে থাকা বইটা বন্ধ করে বলে ওঠে, তার মানে আমরা এবার আরাকানের সেই রাজার সিংহাসন উদ্ধার করার জন্য যাব? কিন্তু এত বছর ধরে যে সিংহাসন কেউ খুঁজে পায়নি, সেটা তুমি খুঁজে পেয়ে যাবে রূপদা। এতদিন খুঁজে না পাওয়ার আসল কারণটা হলো ওই সিংহাসন এবং তখনকার রাজপ্রাসাদের ইতিহাস যে বিধলের মাটির তলায় চাপা পড়ে আছে, সেই সম্পর্কে স্থানীয় মানুষদের ধারণা খুব কম। যে বইটা আমি হাতে পেয়েছি, সেই বইয়ের খুব বেশি কপি এখন আর অবশিষ্ট নেই। তার মধ্যে আমি একটা মাত্র খুঁজে পেয়েছি। তাই আমার মতো আর কেউ যদি খুঁজে পেয়েও থাকে, তখনকার আরাকান যে এখনকার বিধল, সেটা তার পক্ষে খুঁজে বার করা অত সহজ ব্যাপার নয়। তখন বিহার জায়গাটাকে আলাদা করে চেনবার উপায় ছিল না, সমস্ত কিছুই ছিল একসাথে।
এ তো এখন সবকিছু পৃথক হতে শুরু করেছে। আরাকান যে আসলে বিধল এটা খুঁজে বার করতেই আমার প্রায় 2 মাসের বেশি সময় লেগেছে। কিন্তু বিধল একটা ছোট জায়গা নয়। এখন সেখানে কোথায় সেই রাজার মহল ছিল এবং তার সেই সোনার সিংহাসন রাজা কোথায় রেখে গেছে, এই সমস্ত ব্যাপার জানা কিন্তু অত সহজ হবে না। এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। ঋচিক মুখ তুলে তাকাতেই দেখতে পেল ভেজানো দরজার পাল্লাটা আরও সামান্য খুলে ঘরের ভেতর ঢুকে এসেছেন তিনুবাবু। কিসের কথা হচ্ছে? সোনার সিংহাসনের কথা শুনলাম বলে মনে হলো। সোনার সিংহাসন বললেই তো ওই ময়ূর সিংহাসনের কথা মনে পড়ে যায় নাকি? অনেক খরচ তো। আরে না না, আপনি কি ভাবছেন তিনুবাবু? সোনার সিংহাসন বানাবার মতো খরচ আমার কাছে আছে। আর এখন সিংহাসন বানিয়েই বা আমি কি করব? এখন আবার এই সমস্ত জিনিসপত্র কেউ ব্যবহার করে নাকি? সবাই সোনা জিনিসটাকে এত বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে বলেই তার দাম এত বেড়ে গেছে। না হলে সোনার চেয়ে বেশি প্রয়োজনীয় ধাতু হলো লোহা। সোনার দাম এত বাড়তই না যদি না স্ত্রীলোকেরা সোনা নিয়ে অত মাতামাতি না করত। তিনুবাবু ততক্ষণে সামনের সোফার উপর বসে পড়েছেন। তার মুখে একটা হাসি। ভালো করে গুছিয়ে বসে তিনুবাবু বললেন, আরে রূপেন বাবু, আপনাদের জন্য এই লাড্ডু নিয়ে এলাম। আসার পথে চোখে পড়লো গণপতি মিষ্টান্ন ভাণ্ডারের লাড্ডু বেশ ভালোই করে, বুঝলেন, তাই নিয়ে এলাম আর কি। তিনুবাবুর লাড্ডু বাড়িয়ে দিল ঋচিক আর রূপেনের দিকে। দুজনেই একটা করে লাড্ডু তুলে নিতে লাড্ডুর বাক্সটা সামনে সেন্ট্রাল টেবিলের উপর রাখলেন। তিনুবাবু তারপর বললেন, তাহলে সোনার সিংহাসন নিয়ে যে কথাটা বলছিলেন, ব্যাপারটা কি? বিধলের কাছে একটা সোনার সিংহাসন থাকার সম্ভাবনা রয়েছে। একজন আর্কিওলজিস্টের সঙ্গে আমার কথা হয়েছে। তারা ওই এলাকাটায় গিয়েছিল, তবে পুরোটা নয়। যে সমস্ত এলাকা তারা ঘুরে দেখেনি সেই এলাকায় যদি একবার যাওয়া যায়। বুঝতেই পারছেন, আর্কিওলজিক্যাল প্রিন্টার সরকারের হয়ে কাজ করে, তাই তাদের সমস্ত খরচ বহন করতে হয় সরকারকে। তাছাড়া ওই এলাকায় গিয়ে কোনো একটা সমস্যায় তারা পড়েছিল বলে শুনেছি। তাই একবার ভাবছি সশরীরে যদি একবার বিধলের কাছে গিয়ে দেখে আসতে পারি। তিনুবাবুর মুখটা হাঁ হয়ে এসেছিল। তিনি একবার খাওয়ার মতো একটা লাড্ডু মুখের ভিতরে পুড়ে নিয়ে চিবোতে চিবোতে বললেন, সোনার সিংহাসন মানে ভুল আমি শুনিনি। ওই বিদলের কাছে রয়েছে নাকি? তাহলে দেরি কিসে, চলো বেরিয়ে পড়া যাক। মানে বিধলটা কোথায় বলো তো? ওই বিহারের কাছে যে একটা ছোট্ট গ্রাম মতো, ওটা? অনেক ব্যাপারে তিনুবাবুর অগাধ জ্ঞান, কিন্তু তাকে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। ইতিমধ্যে পরপর 3টে লাড্ডু তিনি সাবার করে দিয়েছেন, অথচ লাড্ডুর প্যাকেটে করে লাড্ডু কিনে এনেছেন রূপদা আর ঋচিকের জন্য। তবে তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। চতুর্থ লাড্ডুটা হাতে তুলে নিয়ে বললেন, সবই ঠিক আছে, কিন্তু এই বর্ষার সময় বিহারের প্রত্যন্ত গ্রাম, জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ওইদিকে শুনেছি বৃষ্টি হলে আরো সমস্যায় পড়তে হয়। তাছাড়া প্রত্যন্ত গ্রামগুলোতে ইলেকট্রিসিটির ব্যবস্থা খুব একটা ভালো নয়। আমাদের সঙ্গে চার্জার লাইট থাকবে, মোবাইলে চার্জ দেওয়ার জন্য থাকবে পাওয়ার ব্যাংক। আর তাছাড়া সেখানে আমরা বিধল গ্রামে গেলেও আশেপাশে এমন কোথাও আমাদের প্রথম আস্তানা গাড়বো যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে। তেমন হলে আপনাদের ভালো কোনো হোটেলে রেখে তারপর সেখান থেকে আমি বিধলে যাব। তাহলে তো ভালোই। দিল্লি কলকাতা হাইওয়ের উপরেই বিহারের কাছে বেশ কিছু ভালো হোটেল পাওয়া যায়। একবার ওদিকে গিয়েছিলাম তো, অসুবিধা হবে না। তাহলে কবে বেরোচ্ছি আমরা? তিনুবাবু আর রূপেনের কথা শুনে ঋচিক বুঝতে পারল এবার আরাকান ভ্রমণটা সত্যিই হচ্ছে। তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা। তিন দিনের মাথায় রূপেন সমস্ত ব্যবস্থা করে ফেলল। কলকাতা থেকে বিহার তারা গাড়িতেই যাবে বলে স্থির করল। হিসেব করে দেখা গেল প্রায় 7.5 ঘন্টার রাস্তা। গাড়িতে করে ন্যাশনাল হাইওয়ে ধরে চলতে থাকলে 7 ঘন্টার মধ্যে ওরা পৌঁছে যাবে। তবে জ্যাম হতে পারে, তাছাড়া রাস্তায় দাঁড়াতে হবে।
সবকিছু মিলিয়ে ওরা 8 ঘন্টা হিসেব করে রাখল। তাই নির্দিষ্ট দিনে গাড়ি নিয়ে ওরা সকাল 8টার মধ্যে কলকাতা থেকে রওনা দিল। পথে একবার মাত্র 12টা নাগাদ একটা অচেনা জায়গায় ধাবা দেখে থামল। সেখানে খাওয়া দাওয়া সেরে প্রায় 3টে নাগাদ ওরা গিয়ে পৌঁছল ওদের গন্তব্যস্থলে, একটা ছোটখাটো হোটেল। এই দিকটায় ঢোকার পরই রিচি খেয়াল করেছে প্রায় ঘন্টাখানেক আগে পর্যন্ত হাইওয়েটা ভালো ছিল। চারপাশে জমজমাট দোকান, লোকজন, গাড়ি ঘোড়া সবকিছুই রয়েছে। কিন্তু এই দিকটায় আসার পরেই মাঝখান দিয়ে হাইওয়ে আর দুপাশে ফাঁকা জমি। অনেকটা দূরে দূরে পরপর 2-1টা দোকান যেমন চোখে পড়ে, তেমন বসতিও চোখে পড়ে কম। ওরা যেখানে এসে পড়েছিল সেখানে 2তলা মতো একটা হোটেল রয়েছে, তবে আশেপাশে লোকালয় খুব একটা বেশি নেই। সেই হোটেলেই ওরা গাড়ি রাখল। গাড়ির ড্রাইভার কলকাতা থেকে ওদের সঙ্গে করে এসেছে। ড্রাইভারের নাম অমর বিশ্বাস, সে রূপেনের পরিচিত। সেই দিনটা ওরা হোটেলে বিশ্রাম নিল। পরের দিন সকালে জলখাবার খাওয়ার পর হিসেব করে দেখা গেল এখান থেকে বিধল বলে সেই গ্রাম্য জায়গাটা যেতে প্রায় মিনিট 40 লাগবে গাড়িতে। কিন্তু পথ সব জায়গায় সমান নয়, তাই 40 মিনিট গাড়িতে যাওয়ার পরে ওদের বেশ খানিকটা হাঁটা পথে যেতে হবে। তাই রূপেন বলল, আচ্ছা, গাড়ি কিন্তু পুরোটা যাবে না, তাই আমার মনে হয় শুধু শুধু এখানে আর গাড়ি বার করে লাভ নেই। গাড়িটা বরং এখানেই থাকুক, ড্রাইভার হোটেলেই থাকুক, আমরা বরং অন্য কোনো একটা গাড়ির ব্যবস্থা করি। তারপর সেই গাড়ি করে কিছুটা গিয়ে বাকি পথটা না হয় হেঁটে চলে যাব। আরে বুঝতে পারছেন না, আপনি নিজেই তো বললেন বিধলের লোকেরা এই সমস্ত ব্যাপারে একটু রক্ষণশীল। তারা চট করে ওই জায়গাটা যেমন দেখতেও দেবে না, তেমনি কোনো কাজই করতে দেবে না। তাই অন্য ড্রাইভারকে না নিয়ে আমাদের ড্রাইভারকে নিয়ে গেলেই তো হয়। যেখানে গাড়ি রাখা যাবে সেখানেই রাখবো। রূপেন বুঝতে পারল সত্যি সত্যি তিনুবাবু ঠিক বলেছেন। তাই তো এখানকার লোকেদের সমস্ত ব্যাপারটা জানানো যাবে না। তাই হোটেলের লোকটার সাথে ভালোভাবে কথা বলে ওরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ল। আশেপাশে দেখার মতো স্টপ আছে, তবে সেটা বেশ খানিকটা দূরে। গাড়ি নিয়ে বেরিয়ে ওরা প্রথমেই চলল বিধলের পথে। গাড়ি যত সামনের দিকে এগোতে লাগলো তত চারপাশে সবুজ গাছপালা যেটুকু ছিল সেটুকু কমে আসতে লাগলো। যেন মনে হলো ধু ধু মরুভূমির মধ্যে দিয়ে ওরা চলেছে। দুপাশে যতদূর চোখ যায় ফাঁকা জমি। এই বর্ষাকালেও এদিকে এমন গরম আর এমন রোদ যে গাড়ির ভিতরে না থাকলে ওরা সব কিছু টের পেত। চলতে চলতে ড্রাইভার অমর একবার বলে উঠল, এদিকে আমি এর আগেও একবার এসেছিলাম। বিধল বলে যে গ্রামের দিকে আমরা যাচ্ছি সেটা কিন্তু অনেকটাই দূরে, আর গাড়ি কিন্তু সেই পথে পুরো যাবে না। আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ ওদিকটা তো মাটির রাস্তা। ও, তুমি এদিকে এসেছো? আচ্ছা, তো বিধলের কাছে কোথায় এসেছিলে? বিধলের কাছে দেখবার মতো তেমন কিছু নেই, তবে গ্রামটা পুরনো হলেও ওখানে একটা রাজার প্রাসাদ আছে বলে শোনা যায়। তবে সেটা পরিত্যক্ত, ভাঙাচোরা ধ্বংসস্তূপের মতোই পড়ে রয়েছে। তবে বাইরে থেকে লোকজন এলে সেটা দেখবার জন্য যায়। কিন্তু আরও একটা গল্প এখানকার লোকেদের কাছে শুনেছিলাম। অমরের কথায় ওরা তিনজনে নড়ে চড়ে বসল। রূপেন বুঝতে পারল সেই গল্পটাই অমর বলতে চলেছে, যে গল্পটার কথা সে বলবে ভেবেছিল। এখানকার লোকেরা মনে করে এইখানে কোথাও মাটির তলায় রাজার আসল প্রাসাদটা রয়েছে, কিন্তু অনেকে মনে করে যে কথাটা বা সত্যি নয়। আসলে রাজার যে ভাঙা প্রাসাদটা এখানে রয়েছে সেটাই হলো রাজার প্রাসাদ। মাটির তলায় যা রয়েছে তা হলো রাজার কোনো এক গুপ্তধন। সে সময় অন্য কোনো রাজার সৈন্যবাহিনীর হাতে আক্রমণ থেকে বাঁচার জন্য স্থানীয় রাজা তার সমস্ত গুপ্তধন এবং তার সঙ্গে একটা দামি জিনিস মাটির তলায় কোথাও একটা লুকিয়ে ফেলে। কিন্তু জায়গাটা যে কোথায় সেটা কেউ জানে না। জায়গাটা রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে। রাজপ্রাসাদ থেকে সেখানে যাওয়ার একটা পথ ছিল, আলাদা পথ। আবার সেই স্থানে মাটির ওপর থেকে ভেতরে যাওয়ার জন্য আরও একটা পথ ছিল। কিন্তু সমস্যা হলো ওই স্থানে যাওয়ার জন্য সঠিক কতগুলো রাস্তা আছে
সে কথা ভালো করে জানা যায়নি। মগধের রাজবংশের শেষ রাজা তখন ওখানে শাসন করছেন, আর তিনিই সেই গুপ্তধন মানে সোনার সিংহাসন ওখানে লুকিয়ে রেখেছিলেন। রূপেনের কথায় অমর বিশ্বাস যেন লাফিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনার সিংহাসন, ঠিক। সোনার সিংহাসনের কথাই এখানকার লোকেদের মুখে বেশি শোনা যায়। তবে সেটা আজ থেকে প্রায় 100 কিংবা তারও আগের সময়ের কথা। তাই অনেকে মনে করে যে এসব গল্প ছাড়া আর কিছুই নয়। কিন্তু তুমি বলেছিলে এদিকে সমস্ত কিছু ঘুরে দেখাটা সহজ হবে না, তাই তো? আপনাকে তো আমি চিনি রূপেন বাবু, আপনি শুধু শুধু ঘুরে দেখবার জন্য এত দূর এসেছেন সেটা আমি বিশ্বাস করতে পারবো না। আপনি নিশ্চয়ই সেই সোনার সিংহাসন কিংবা ওই রাজার কোনো কিছুর খোঁজেই এখানে এসেছেন। অথচ এখানকার লোকেরা এই সমস্ত ব্যাপার নিয়ে বাইরের লোককে ঘাঁটাঘাঁটি করতে দেয় না। সেটা আমিও শুনেছি। একটা আর্কিওলজিক্যাল টিম এখানে এসে বিপদে পড়েছিল। তুমি কি তাদের কথাই বলছো? অমর আর কিছু বলল না। পথ ন্যাশনাল হাইওয়ে থেকে এবার ডান দিকে বাঁক নিল। তারপর সেই পথে আরও বেশ কিছুক্ষণ আসার পর পথ ক্রমশ ছোট হয়ে আসতে লাগল। একসময় পথ এতটাই উঁচু উঁচু আর খানাখন্দে ভরা হয়ে উঠল যে সেই পথে গাড়ি যাওয়া সম্ভব নয়। গ্রামটা বেশি দূর নয়, এখান থেকে আর মিনিট 10 সোজা হেঁটে গেলেই গ্রামের বাইরে আপনারা পৌঁছে যাবেন। আর যে জমিতে রাজার বাড়ির কথা বলছিলাম সেটা এই পথেই পেয়ে যাবেন। তাই আপনাকে এই পথটায় নিয়ে এলাম। তবে একটা কথা, এখানকার স্থানীয় লোকেদের থেকে কিন্তু সাবধান। লোকগুলো কিন্তু খুব একটা ভালো নয়। এই কেন? লোকগুলো খুব একটা ভালো নয় কেন? তা বলতে পারবো না। সবাই যে সমান সেটা বলছি না, তবে গ্রামের লোকের সংখ্যা কিন্তু খুব কম। তাদের মধ্যে অনেকেই আছে যারা এই রাজার বংশধর বলে নিজেদের পরিচয় দেয়। তারা এই সমস্ত জিনিস রক্ষা করার চেষ্টা করে। তারা যদি একবার বুঝতে পারে যে আপনারা কিছু খুঁজতে এসেছেন তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে, তাই সাবধান। কোনো বিপদ হবে না, চিন্তা নেই। কথাটা বলে রূপেন এগিয়ে গেল। তার পিঠের কাছে থাকা ব্যাগের ভিতর থেকে একটা হলুদ হয়ে আসা বই বেরিয়ে এলো। বইয়ের পাতা উল্টে সে কি যেন একটা দেখতে দেখতে সামনের দিকে এগোতে লাগল। তার সঙ্গে তিনুবাবু আর রিচিক। অমর গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা ভালো করে লক করে গাড়ির ভিতরে এক পাশে বসে রইল। এসব জায়গায় ফাঁকা গাড়ি রেখে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে সূর্য মাথার উপর উঠতে শুরু করেছে। কি ব্যাপার? হ্যাঁ, আপনাদের তো এদিকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনারা এখানে কি করছেন? ভাঙা ভাঙা হিন্দি মেশানো টানেই কথাগুলো বলছিল লোকটা। কারণ রূপেন আর তিনুবাবু নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিল। পিছনের দিকে তাকাতেই ওরা দেখতে পেল একটা লোক এসে দাঁড়িয়েছে। পরনে একটা হলদে রঙের ধুতি মতো কাপড়, গায়ের উপর একটা সাদা রঙের জামা, গলায় গামছা, মাথায় সামান্য টাক, মধ্যবয়স্ক। লোকটা ঠিক একভাবে তাকিয়ে রয়েছে ওদের দিকে। আমরা এদিকে একটু ঘুরতে এসেছি। শুনেছি এখানে পুরনো এক রাজার বাড়ি আছে, তাই সেটাই দেখার জন্য। দেখুন, রাজার বাড়ি দেখার জন্য অনেকেই আসে, কিন্তু রাজার বাড়ি তো আর এখানে নয়। রাজার বাড়ি ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইখানে। আপনারা এখানে কি করছেন? আসলে রাজার বাড়ি সত্যিই আরেকটু সামনের দিকে। রূপেন আর তিনুবাবু একটা ফাঁকা জমির একপাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। রিচিক হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। কেন বলুন তো? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে না, সামনে গিয়ে দেখতে হবে। লোকটা সামান্য হেসে তারপর বলল, রাজার বাড়ি দেখার জন্য গ্রামে থাকলে খুব ভালো কথা, কিন্তু যদি অন্য কোনো কারণে এখানে এসে থাকেন তাহলে কিন্তু বিপদ হতে পারে, সাবধান। লোকটা আর দাঁড়ালো না। হাঁটতে হাঁটতে ওরা যে দিক দিয়ে এসেছে সেই দিকেই চলে গেল। রূপেন কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইল। চারিদিকে আশেপাশে তাকিয়ে কোথাও কিন্তু কোনো বসতি চোখে পড়ল না। সোজা রাস্তাটা চলে গেছে সামনের দিকে। একদিক দিয়ে ওরা এসেছে, অন্য দিক দিয়ে হেঁটে এসেছিল লোকটা। দুদিকে ফাঁকা জমিতে
একটু অন্যরকম অস্পষ্ট থেকে সামান্য নিচে যেন এখানকার জমিটা চারকোনা আকারে কেউ নিচের দিকে বসিয়ে দিয়েছে। লোকটা চলে গেছে। তিনুবাবু আস্তে আস্তে বললেন, আপনি ঠিকই বলেছেন, সেই সুড়ঙ্গ পথে ঢোকার রাস্তা রয়েছে, কিন্তু এতদিন ধরে এখানকার লোকেরা, আর্কিওলজিক্যাল টিম, কেউ সেই সমস্ত খুঁজে পায়নি। এখানে যে সেই রাস্তাটা রয়েছে সেটা আমি একবারও হলফ করে বলছি না, কিন্তু কেন না জানি আমার মনে হচ্ছে, কারণ এই বইয়ে যে ম্যাপ এবং ছবি আঁকা রয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজবাড়ির পশ্চিম দিকের সামনে তখন ছিল খোলা মাঠ, এবং সেই মাঠের কাছে রাজা তৈরি করিয়েছিলেন তার সেই কুয়ো। কিন্তু রূপেনবাবু, আপনি মগধের রাজার কথা বলছেন, কিন্তু সেই মগধের রাজত্ব তো অনেক বছর আগেকার কথা। 1700 সালের একটু এদিক ওদিক হবে। আরাকানের সিংহাসনে তখন রাজা হর্ষঙ্ক বিরাজমান। তার আদেশেই তৈরি হয় সেই স্বর্ণ সিংহাসন। এদিকে সময় বয়ে চলে নিজের নিয়মে। মগধের শেষ বংশধর বৃহদ্রথ তখন সিংহাসনে বসেছিলেন। তারপর আস্তে আস্তে সময় বদলাতে শুরু করে। দেখুন, আমি একবারও বলছি না যে আজ থেকে 100 বছর কিংবা 150 বছর আগে সেই সিংহাসন এখানে রাখা হয়েছিল। হয়তো তারপরে এই সিংহাসনে স্থানান্তর ঘটে, তবে এই পথ যে আরও একবার খোলা হয়েছিল সেই ব্যাপারে আমি নিশ্চিত। 1901 কিংবা 2-এর কাছাকাছি কোনো এক সময়ে মগধের রাজবংশের কোনো এক বংশধর এই স্থানে এসেছিলেন। এখন কিভাবে সে এখানকার জমিদারি পেয়েছিল তা আমি জানি না, তবে পেয়েছিল নিশ্চয়ই, এবং সেই এখানে নিজেকে রাজা বলে দাবি করত। আগেই বলেছি, তখনকার দিনের জমিদাররাও রাজার নামই পেত। তাই সূত্রমতে এই এলাকার শেষ রাজা ছিলেন হর্ষঙ্ক জমিদার। লোকমুখে তারই নাম শোনা যায়। তার মানে আপনি বলতে চাইছেন, স্বাধীনতার আগে ইংরেজ শাসনের সময় এই অঞ্চলে হর্ষঙ্ক কোনোভাবে এখানকার জমিদারি পেয়েছিল এবং সে ওই পথে গিয়ে নিজের সোনার সিংহাসনের হদিশ পায়। কিন্তু সে যদি ওই পথে আগে গিয়ে থাকে, তাহলে সিংহাসনটা ফিরিয়ে আনলো না কেন? এবার রূপেনের মুখে সামান্য হাসি দেখা গেল। আরে, সোনার সিংহাসন তুলে আনলে সেটা তো তাকে ইংরেজের হাতে তুলে দিতে হতো। তার চেয়ে বরং ওই সোনার সিংহাসন যদি মাটির তলায় থাকে, তাহলে তার বংশের কোনো একটা স্মৃতিচিহ্ন এখানেই থেকে যাবে। হয়তো এটাই ছিল তার চিন্তা ভাবনা। আমি যে বইটার কথা বলছি সেটা 1930 সাল নাগাদ লেখা হয়, এবং সেই বইতে রাজা হর্ষঙ্ক এবং তার রাজত্ব এই সব কিছুরই কথা বলা আছে, এবং তার সঙ্গে সঙ্গে লেখা আছে হর্ষঙ্ক এই স্থানে একটা কুয়ো তৈরি করেছিলেন। এখন কুয়োটা সে কেন তৈরি করিয়েছিল সেই সম্পর্কে অনেকেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকে বলে এই অঞ্চলে নাকি জলকষ্ট দেখা যেত, এবং ওই জলকষ্টের জন্য সে সময় এখানকার আশেপাশে অনেক কুয়ো তৈরি হয়। কিন্তু এই কুয়োটা রাজা বাইরের কাউকে ব্যবহার করতে দিত না। আমাদের গাড়িটা যেখানে আছে তার থেকে একটু আগে পর্যন্ত একটা ভাঙা দেওয়ালের প্রাচীর দেখা গিয়েছিল, মনে আছে? তিনুবাবুর মনে পড়ে গেল। রূপেন আবার বলল, ওই পাঁচিল ছিল এই হর্ষঙ্ক রাজার রাজ্যের সীমানা, অর্থাৎ এই গোটা জায়গাটা পড়তো তার রাজত্বের মধ্যেই। আর ঠিক এই কারণেই এই দিকে জনবসতি কম। বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন, কুয়ো তৈরি করেছিল এমন কোনো একটা কারণে, যাতে ওই কুয়োর সঙ্গে মাটির তলায় কোনো একটা জায়গার কোনো সম্পর্ক থাকে। দ্বিতীয় আর একটা কোন পথ? এইবার রূপেন আর কিছু বলল না। সে সামনের চারকোনা জায়গাটার মাটির দিকে নেমে গেল। চারকোনা জায়গাটা ছোট নয়, এপার থেকে ওপার পর্যন্ত প্রায় 100 মিটার কিংবা তার থেকে একটু বেশিই বলে মনে হলো। দৈর্ঘ্য 50 মিটারের কম নয়। রূপেন মনে মনে ভাবছিল, কিন্তু এইখানে যদি সেই কুয়ো থাকে এবং সেই কুয়ো দিয়ে ভিতরে কোথাও যাওয়ার পথ থাকে, তাহলেও এত বড় জায়গায় সেই পথটা খুঁজে বার করবে কি করে সে? এদিকে রিচিক হাঁটতে হাঁটতে সেই প্রাসাদের দিকে চলে গিয়েছিল। প্রাসাদটা দূর থেকে যতটা বড় মনে হয়েছিল, আসলে তার থেকেও বড়। রিচিক সামনের দিকে আর একটু এগিয়ে গিয়ে মনে মনে ভাবল, রাজার প্রাসাদই বটে, ভেঙে গেছে সে ঠিক কথা, কিন্তু তবু এখনো আর চারপাশের দেওয়াল, এখানে ওখানে থাম, সব কিছু অবশিষ্ট আছে। জায়গাটা ঘুরে দেখা যেতে পারে। ততক্ষণে রূপেন আর তিনুবাবু হাঁটতে হাঁটতে এদিকেই আসতে শুরু করেছেন। রূপেনদা, জায়গাটা আমরা যেতে পারি না?
মানে ভেতরে গিয়ে সেখানে ভালো করে সবকিছু দেখতে পারি না? ভেতরের দিকে যেতেই পারি, কিন্তু সমস্যা হলো এত পুরনো জায়গা, এখন চারপাশটা ভাঙাচোরা জঙ্গল মতো হয়ে আছে। যদি কোথাও কিছু থেকে থাকে তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এখানে সাপ খুব থাকতে পারে, জায়গাটা এমনিতেই পরিত্যক্ত, লোকজন এদিকটায় খুব একটা আসে বলে তো মনে হয় না। কিন্তু রূপেন বাবু, অনেকক্ষণ তো হলো, জায়গাটা তাড়াতাড়ি দেখে নিয়ে আমরা বরং ফিরে যাই। খিদে খিদে পাচ্ছে, এতটা গাড়িতে এসে ঘোরাঘুরি করে খিদে যেন বেড়ে গেল। খিদের কথায় রিজিকের মুখে একটা হাসি ফুটে উঠতে যাবে, এমন সময় তার মনে হলো ওই জমিদার বাড়ির ভাঙা ধ্বংসস্তূপের ভেতরের দিকে কে যেন দাঁড়িয়ে আছে। দিনের আলো প্রাসাদের ভাঙা ধ্বংসস্তূপের বাইরের দিকে পড়লেও ভিতরের দিকে প্রবেশ করতে পারেনি। সেদিকটায় কেমন যেন আলো আঁধারি মতো রয়েছে, আর ঠিক তার মধ্যেই কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখার জন্য একটা গাছের দিকে এগিয়ে যেতেই লোকটা সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে গেল। রিজিকের মনে হলো সত্যি ওখানে কেউ ছিল তো, নাকি আমার মনের ভুল? তারপরেই রূপেন আর তিনুবাবু কাছাকাছি এসে পড়ায় রিজিকের মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেল। ওরা গোটা ধ্বংসস্তূপের চারপাশটা প্রথমে ঘুরে দেখল। প্রাসাদটা 3 তলা কিংবা তার চেয়েও বেশি ছিল, এখন সেটা ভেঙে 1 তলা মতো হয়ে এসেছে। চারপাশে পাথরের ধ্বংসস্তূপের এখানে ওখানে লতা পাতা গজিয়ে উঠেছে, চারিদিকে গাছপালা রয়েছে। তবে ভাঙা প্রাসাদের জায়গাটার আশেপাশে গাছপালার সংখ্যা কম, তার পিছনের দিকে জঙ্গল মতো শুরু হয়েছে। রূপেন বাবু, শেষমেশ জঙ্গলে সোনার সিংহাসন খুঁজতে এসে পড়লেন। আমার কিন্তু মনে হয় না এখানে কিছু পাওয়া টাওয়া যাবে। এখানকার লোকেরা চাষ করার জন্য ধানের জমি কুপিয়ে জল বার করতে পারে না, আর সেখানে ওই হরশঙ্ক না কি যেন নাম, সে তৈরি করেছিল কুয়ো। আরে সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আর তাছাড়া কুয়ো যদি অনেক গভীর পর্যন্ত খোঁড়া হয় তাহলে নিচে নিশ্চয়ই কিছুটা হলেও জল পাওয়া যাবে। আর পুরোটা যে জলের জন্যই করা হয়েছিল তেমন তো কোনো কথা নেই। ওরা কি বলছে সে কথা রিজিকের কিছু মাথায় ঢুকল না। সে কিন্তু প্রাসাদের ধ্বংসস্তূপ দেখে চলেছে। দেয়ালগুলো বড় বড়, একসময় সেগুলোতে রং করা ছিল, এখন সেগুলো কেমন যেন কালচে হয়ে গেছে। তাছাড়া এখানে ওখানে শ্যাওলা জমেছে। ওরা ধ্বংসস্তূপের মধ্যে কোনো রকমের সাবধানে পা ফেলে এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। বেশ কিছুক্ষণ সময় পর আবার রূপেনের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বার করে দেখতে পেল অমর ফোন করেছে। রূপেন বাবু, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আরও 2 জন লোক এসে আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলেছি এখানে প্রাসাদ দেখার জন্য এসেছি, তবে মনে হলো লোকগুলো ঠিক বিশ্বাস করছে না আমাকে। আমি তো আপনাদের আগেই বলেছি এখানকার লোকগুলো খুব একটা সুবিধার নয়। আরে আশ্চর্য, জায়গাটা ঘুরেও দেখা যাবে না নাকি? এতটা সমস্যা হবে তা তো বুঝতে পারিনি। এবার তো মনে হচ্ছে কাছাকাছি কোনো পুলিশ আর থানার সঙ্গে কথা বলে রাখতে হবে। কোনো লাভ হবে না, এখানকার পুলিশ আমাদের কোনো কথা শুনবে বলে তো মনে হয় না। তাছাড়া পুলিশের ব্যাপারটা তো আপনি তো জানেনই। রূপেন আর জোর করল না। ভাঙা জায়গাটা আরো খানিকটা দেখে নিয়ে ওরা ফেরার পথ ধরল। অনেকটা সময় কেটে গেছে। ফেরার পথেই ওদের 2 জন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। স্থানীয় লোক বলেই মনে হলো। ওদের দিকে তাকিয়ে দেখতে দেখতেই লোকগুলো পিছনের দিকে চলে গেল। ওরা গিয়ে গাড়িতে উঠে বসল। গোটা পথ রূপেন একটাও কথা বলল না। বইয়ের নকশাটাতে আর তার সঙ্গে সমস্ত লেখাগুলোতে সে বারবার চোখ বোলাতে লাগলো। তার যতদূর মনে হচ্ছে ওই জায়গাটাই, ওইখানেই সেই কুয়ো থাকার সম্ভাবনা রয়েছে। অন্তত পাঁচিল আর রাজপ্রাসাদের মধ্যে যে দূরত্ব রয়েছে তাতে ওই জায়গাটাই হয়, কিন্তু সেইখানে কোথায়? সেদিন রূপেন আর তিনুবাবু কাছাকাছি ঘুরে বেড়ালো, দেখার মতো সত্যিই কিছু নেই।
বেশ খানিকটা দূরে একটা মন্দির আর একটা বাজার ছাড়া আর তেমন কিছু নেই। ওরা গাড়ি নিল না। অমর, তিনুবাবু, রিচিক তিনজন মিলে বেরিয়ে পড়ল। রূপেনকে ওরা আসতে বলেছিল, কিন্তু রূপেন হোটেলেই থাকবে বলল। রূপেন বাকি সারাদিনটা সেখানে বসে বসে এই বিধল আর আরাকানের সমস্ত কথা মিলিয়ে মিলিয়ে দেখতে লাগল। সঙ্গে মোবাইল রয়েছে, ইন্টারনেট রয়েছে, তাই তথ্য খুঁজে পেতে খুব একটা দেরি হলো না। এক সময় সে একদম নিশ্চিত হয়ে গেল। আর্কিওলজিক্যাল টিমের সেই লোকটাকে ফোন করে বেশ কয়েকটা তথ্য তার কাছ থেকে জেনে নিল। ওরা ধ্বংসস্তূপের চারপাশটা ঘুরে দেখেছে, কিন্তু ওই যে চারকোনা যে জায়গাটায় রূপেনের সন্দেহ হয়েছে সেইখানটাতে স্থানীয় লোকেরা খোঁড়াখুঁড়ি করতে দেয়নি। তাদের মতে ওইখানে নাকি ওই রাজার বংশের লোকেরা শুয়ে আছে, তাদের শরীর রয়েছে সেখানে, তাই সেই জায়গা ওরা খোঁড়াখুঁড়ি করতে দেবে না। তাছাড়া অন্য কোনো কারণে জায়গাটা নাকি পবিত্র। রাজার বংশধরদের শরীর ওখানে থাকবে কি করে? তখন তো আর এরা কবর দিত না। কিন্তু 1700 সালের কথা যদি ধরা হয়, তাহলে তখনকার কথা ঠিক বলা সম্ভব না। তবুও মনে হয় না যে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বদলে ওরা কবর দেওয়ার মতো কাজ করবে। রূপেন কিছু বুঝতে পারছিল না। সে নিজের ঘরে বসে আছে। এমন সময় হোটেলের একটা লোক এসে দাঁড়ালো দরজার কাছে। দরজা ধাক্কা দিতেই রূপেন দরজা খুলে দেখল তার পিছনে দাঁড়িয়ে রয়েছে দুজন লোক। এই দুজন লোককে সে ওই রাজপ্রাসাদের কাছেই দেখেছে। আপনার সঙ্গে দুজন দেখা করতে এসেছেন। আমি বলেছিলাম, আপনি বলেছেন ব্যস্ত আছেন, কিন্তু ওরা শুনল না। আমরাও ব্যস্ত আছি, কিন্তু সামান্য কয়েকটা কথা বলেই চলে যাব। রূপেন লোকটার দিকে তাকিয়ে দেখল তার মুখে একটা হাসি, গলায় সোনার চেন ঝুলছে, হাতে সোনার আংটি। লোকটা অদ্ভুতভাবে দুহাত তুলে নমস্কার করল। বেশ, আসুন। হোটেলের মালিক চলে যেতেই রূপেন ওদের দুজনকে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। লোকগুলো সামনের চেয়ারে বসেছিল। প্রথম লোকটাই এবার কথা বলল। আপনি সকালের দিকে ওই ভাঙা রাজপ্রাসাদের দিকে গিয়েছিলেন দেখলাম। আর বলুন, আপনারাও কি কিছু খোঁজাখুঁজি করতে এখানে এসেছেন নাকি? না না, তেমন কোনো ব্যাপার নয়। এদিকটায় ঘুরতে ঘুরতে চলে এসেছি। শুনলাম নাকি এখানে একটা ভাঙা রাজপ্রাসাদ আছে, তাই দেখতে গিয়েছিলাম। লোকটার চোখ চলে গেছে বিছানার উপর খুলে রাখা সেই হলদে বইটার দিকে, আর তাতেই তার চোখে কেমন যেন একটা উজ্জ্বল আলো ঝলসে উঠল। বলল, এই বইটা তো সহজে পাওয়ার কথা নয়, এটা আপনার কাছে এলো কোথা থেকে? রূপেন বিছানার উপর বইটার দিকে তাকালো, তারপর বলল, আসলে ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া করার অভ্যেস আছে আমার, তাই ওই বইটা আমি জোগাড় করেছি। কিন্তু এই বইটার কথা আপনি জানলেন কি করে? ঠিক যেভাবে আরাকানের কথা জেনেছি, সেইভাবেই এই বইটার কথা জেনেছি। দেখুন মিস্টার, আপনি বাইরে থেকে এসেছেন, এখানে ঘুরবেন, বেড়াবেন, দেখবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানকার কোনো বিষয় নিয়ে নাক গলালে তার ফল কিন্তু ভালো হবে না। আপনার সঙ্গে যে ছেলেটা আর ওই বুড়ো মতো লোকটা এসেছে, তারা এখন মাতলির বাজারের কাছে আছে। আমার লোক কিন্তু তাদের উপরে নজর রেখেছে। আপনাদের এই ড্রাইভারটা এর আগেও এদিকে একবার এসেছিল। এখানে যারা আসে তাদের সবার উপরে আমাদের নজর থাকে, বিশেষ করে ভাঙার রাজপ্রাসাদের দিকে যারা যায়। রূপেন বুঝতে পারল লোকটাকে দেখে সহজ সরল বলে মনে হচ্ছে না। পাশের লোকটা কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে আছে। কি বলুন তো, ঘুরতে এসেছেন, ঘোরাঘুরি করবেন, এখান থেকে চলে যাবেন, অন্যদিকে যেন আপনাদের পা বাড়াতে না দেখি। তাহলে তাহলে এই বিধল থেকে কিন্তু জ্যান্ত বাইরে বেরিয়ে যেতে পারবেন না। লোকটার দুটো চোখ জ্বলে উঠল। তারপর এই মুখেই সামান্য হাসি এনে হাত জোড় করে সে নমস্কার করল। পাশের লোকটা কোনো কথাই বলল না। তার চেহারা একটু বড় সড়ো, তার হাতের মাসল
হাত কাটা জামায় ভালোভাবে দেখা যায়। তার চোখের দৃষ্টিও কেমন রুক্ষ, দেখে মনে হয় মানুষ খুন করতেও বোধ হয় সে দ্বিতীয়বার ভাববে না। চলে আয় মাধব। কথাটা বলে ওরা দরজার দিকে এগিয়ে গেছে। এমন সময় রূপেন বলে উঠল, তার মানে আমি ঠিকই ভেবেছি ওই সিংহাসন ওখানেই কোথাও আছে। কিন্তু যদি আপনি সব কিছু জেনে থাকেন তাহলে এখনো পর্যন্ত সেটা উদ্ধার করতে পারেননি কেন? দেখুন, আপনি চাইলে কিন্তু আপনাকে এই কাজে আমি সাহায্য করতে পারি। এই কথায় লোকটা অবাক হয়ে তাকালো রূপেনের দিকে। তারপর একবার তার পাশের লোকটার দিকে তাকালো। পাশের লোকটা মুখে কোনো কথা না বলে একবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওরা আবার ফিরে এসে চেয়ারে বসল। আগের লোকটাই বলল, সোনার সিংহাসনের কথা আপনি কি করে জানলেন? তার মানে আপনি বইয়ের সমস্ত কথাই বিশ্বাস করেছেন। কিন্তু শুধু এই বই পড়ে তো সেই সোনার সিংহাসনের কথা জানার কথা নয়, আরো কিছু আপনি জানেন। আমি কি জানি আর কি জানি না সেই ব্যাপারে আপনার আর কিছু না জানলেও চলবে। তবে একটা কথা, আপনি কিন্তু এত সহজে সোনার সিংহাসন উদ্ধার করতে পারবেন না। আর আপনি নিজেও জানেন আশেপাশের লোকেরা আপনাকে ওই জায়গা খোঁড়াখুঁড়িতে সাহায্য করবে না, অনুমতিও দেবে না। তাই কাজটা আমাদের করতে হবে গোপনে। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি ওই কুয়োটা খুঁজে পাওয়া যায় কিনা। যত টাকা লাগে আমি আপনাকে দেব। ওই সিংহাসন আমার। আসলে আমি হলাম ওই রাজার বংশের শেষ বংশধর। আমার বাড়িতে গেলে আপনি তা নিজেই বুঝতে পারবেন। কিন্তু ইংরেজদের শাসনের সময় থেকে আমাদের পরিবার ভেঙে গেল। তারপর আমরা আলাদা হয়ে এই গ্রামের অন্য পাশে আমাদের কোনো রকমে টিকিয়ে রেখেছি। আমার বাবা, আমার ঠাকুরদা কেউই ওই সিংহাসনের খোঁজ করার চেষ্টা করেননি। তারা বলতেন ওই সিংহাসন দেখে গেছে আমার পূর্বপুরুষেরা, তাই তার খোঁজ না করাই ভালো। কিন্তু আমি সে কথা বিশ্বাস করি না। ওই সিংহাসন যখন আমাদের, তখন সেটা আমাদের খুঁজে বার করা দরকার। আপনি আমায় সাহায্য করুন। আপনার যত টাকা লাগে আমি দেব। টাকা? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে ভাবা যাবে। কিন্তু আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ, সন্ধ্যের পর আমাদের ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর সেখানে গিয়েই আমি খোঁজ করে দেখব। আপনি যদি এর মধ্যে কিছু জেনে থাকেন সেটাও আমাকে বলতে হবে। আর হ্যাঁ, সমস্ত ব্যাপারটাই কিন্তু খুব গোপনে করতে হবে। হ্যাঁ, কাজটা গোপনেই করতে হবে। এখানকার লোকেরা ওই মাটি খুঁড়তে দেবে না। কিন্তু আমি জানি ওই মাটির কাছেই কোথাও ভেতরে যাওয়ার রাস্তা আছে। প্রাসাদের মধ্য দিয়েও একটা রাস্তা ছিল, কিন্তু সেটা এখন আর নেই। সেটা প্রাসাদ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ কথা হলো ওদের। তারপর সেই লোকটা আর তার সঙ্গে লোকটা দুজনেই সেখান থেকে বেরিয়ে গেল। রূপেন একা বসে বেশ কিছুক্ষণ ভাবল। তারপর তিনুবাবু আর রিচিক ফিরে আসে। ওদের সমস্ত কথা খুলে বলল। তিনুবাবু সব কথা শুনে, সর্বনাশ! আপনি ওদের সঙ্গে হাত মেলাবেন নাকি? কিন্তু তাহলে আর লাভ কি হলো? আপনি তো এর আগে পর্যন্ত যে যে জায়গা খুঁজে বার করতে পেরেছেন সমস্ত কিছু সরকারের ঘরেই গেছে। আর ওই সিংহাসন যদি সত্যিই থেকে থাকে তাহলে এতদিন পরে সেটা সরকারেরই সম্পত্তি হবে। ওই লোকটা সত্যি বলছে না মিথ্যা বলছে তাও তো আমরা জানি না। তিনুবাবু একদম ঠিক কথা বলেছেন রূপেনবাবু। তাছাড়া এখানকার লোকেদের বিশ্বাস নেই, ওরা তাদের কথা রাখবে না। দেখা গেল আপনি সিংহাসন খুঁজে বার করলেন আর তারপর আপনাদের সবাইকে ওরা... চিন্তা নেই, তার ব্যবস্থা আমি করে রাখবো। তবে ওদের সঙ্গে শুধু আমি যাব, তোমরা সবাই এখানেই থাকবে। আমি গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে তারপরেই তোমাদের নিয়ে যাব, যদি পারি তবে। এটা হবে না, আমিও যাব। যদি সিংহাসন থাকে তাহলে সেখানে আমিও যাব। বোকার মতো কথা বলিস না। ওখানে গিয়ে কত বিপদ হতে পারে তার কোনো ধারণা তোর নেই। তাছাড়া অচেনা অজানা একটা জায়গা। রিচিক কিন্তু ঠিক কথাই বলেছে রূপেনবাবু। যদি ওখানে যেতেই হয় তাহলে আমরা সবাই যাব। শেষে দেখা গেল অমর পর্যন্ত ওদের সঙ্গে যেতে রাজি হয়েছে। পরদিন সকালে বিনয় নামের লোকটা এবং তার সঙ্গে আরো দুজন গাড়ি নিয়ে এলো। ওদের গাড়িতেই ওরা চারজন উঠে চলল সেই ভাঙা রাজপ্রাসাদের দিকে। দিনের বেলা কোনো কাজ হবে না,
আপনারা এখানে ঘুরতে এসেছেন এমন কথা আমি আশেপাশের লোকেদের বলতে পারবো, তাই অসুবিধা নেই। তাছাড়া আমি সঙ্গে থাকলে ওরা কিছুই বলবে না। এই জায়গার মধ্যেই কোথাও সেই কুয়োটা রয়েছে। সমস্যা হলো যে এই বইয়ের হিসাবে কুয়োটা থাকার কথা ওই দিকটায়, মানে ওই উত্তরের দিকে একদম শেষে। কিন্তু আমি যেখান থেকে এই কুয়ো আর সোনার সিংহাসনের কথা জানতে পেরেছি তার হিসেবে কুয়োটা থাকার কথা কিন্তু দক্ষিণ দিকে। কিন্তু দুটো জায়গায় দুরকম লেখা থাকবে কেন? থাকতে পারে, যদি সেটা খুব ভুল বলে থাকে। দুই বইয়ের মধ্যে কোথাও এমন একটা কোনো তথ্য আছে যেটা কারোর মুখ থেকে শোনা, আর সেই তথ্যটা আমার মনে হয় এই দ্বিতীয় বই, মানে আমার কাছে যেটা আছে সেখান থেকে। উত্তরের দিকে ওই কুয়ো থাকতে পারে না, কারণ এই বইটা যে লিখেছে সে সমস্ত তথ্যগুলোর মধ্যে বেশিরভাগই কারো না কারোর মুখ থেকে শুনে লিখেছে। কিন্তু আমার কাছে একবার একটা বই এসেছিল, সেটা অনেক বছরের পুরনো। সেই বইতে পাই যে এই বংশের শেষ রাজা হর্ষঙ্ককে খুব কাছের কোনো এক লোক ওই পথে মাটির নিচের কোনো একটা রাস্তার কথা উল্লেখ করেন। তিনটে রাস্তা কোথায় কোথায় যাচ্ছে তা বলতে পারবো না, তবে আপনাকে বেশ কিছু লোকজন জোগাড় করতে হবে। এত বছর ধরে মাটি পড়ে জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এখানে খুঁড়তে হলে বেশ খানিকটা গভীরে খুঁড়তে হবে। তারপরে সেই কুয়ো যদি খুঁজেও পাই তাহলে সেই কুয়োর মধ্যেও মাটি রয়েছে। সমস্ত কাজটা কিন্তু এক রাতের মধ্যে হবে না। কিন্তু দিন হলেই তো আশেপাশের লোকেরা সমস্ত জায়গাটা দেখতে পারবে। তাহলে আমার মনে হয় এখানে আমাদের দুটো কাজ করার দরকার। প্রথমত রাতের বেলা এখানে কুয়োটা, আর দিনের বেলা ওই রাজপ্রাসাদের ভিতরে সেই পথটা। খোঁজার চেষ্টা করি, যদি সেই পথ দিয়ে নিচে নামা যায়। রূপেনের কথায় প্রথমে কেউই রাজি হলো না, পরে সকলেই সম্মত হলো। দেখা গেল বিনয় নামে সেই লোকটা তার দুজন লোকের সঙ্গে বাইরে সেখানে কুয়োটা কোথায় থাকতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে খোঁজ খবর করতে লাগলো। এদিকে রূপেন, তিনুবাবু, অমর, ঋচিক এরা গিয়ে ঢুকলো ভাঙা প্রাসাদের ভিতরে। রাজপ্রাসাদের ভিতরটা একতলা মতো হলেও সেখানে পায়ে চলার মতো জায়গা এখনো রয়েছে। খানাখন্দে ভরা, এখানে ওখানে ছড়িয়ে থাকা খোঁচা খোঁচা ইটের টুকরো পেরিয়ে ওরা একতলার অনেকটা জায়গা ঘুরল। ক্রমে ক্রমে ওদের একটা ধারণা হলো, রূপেনের সঙ্গে থাকা বইতে রাজপ্রাসাদের একটা ছবিও ছিল। তো সেই ছবি মতো ওরা পিছনের দিকটায় চলে গেল। রূপেন বলল, এই সমস্ত গুপ্তকুঠুরি থাকে কোনো এক বিশেষ ঘরের মধ্যে। হয় নিচের তলার শেষের দিকে কোনো একটা ঘর হবে, আর না হলে বাইরে থেকে কোথাও একটা ভেতরে ঢোকার রাস্তা থাকবে। আচ্ছা, বাড়ির বাইরে পেছনের দিকে কিন্তু একটা মন্দিরের মতো থাকার কথা। ওরা হাঁটতে হাঁটতে পিছনের দিকে এসেছিল। তখনই অমরের চোখে পড়ল পিছনের দিকে একটা ছোট্ট ধ্বংসস্তূপের মতো রয়েছে। ওই তো, ওখানে একটা ছোট ধ্বংসস্তূপ আছে, মনে হচ্ছে ওখানেই কোনো মন্দির ছিল। ওরা চারজন এগিয়ে গেল সেই দিকে। পিছনের রাজপ্রাসাদের ভাঙা ধ্বংসস্তূপে চারপাশে বড় বড় ঘাস জন্মেছে। ওরা চারজন আরও খানিকটা এগিয়ে যেতেই তিনুবাবু প্রায় চিৎকার করে উঠে দুই পা পিছনের দিকে লাফিয়ে সরে এলেন। আর ঠিক তখনই দেখা গেল একটা কালো মাথা বড় বড় ঘাসের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছে। একটা কালো রঙের সাপ, বেশ বড়সড়, মাটি থেকে প্রায় 1 হাত উঁচু পর্যন্ত সে তার ফনা তুলে রেখেছে। এমন কিছু একটা আন্দাজে আমি আগেই করেছিলাম। ভাঙা ধ্বংসস্তূপে এই ধরনের কিছু থাকতেই পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সাবধানে ওই পাশটা দিয়েই যাব। ওরা একজন একজন করে সাপটাকে দূরে রেখে রাজপ্রাসাদের দিক দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। প্রথমে অমর, তারপর তিনুবাবু, তারপরে ঋচিক, এবং সবার শেষে রূপেন যেই সাপটার চৌহদ্দিটা পেরিয়ে পিছনের দিকে এসেছে, অমনি সাপটা যেন তাকেই লক্ষ্য করে তার দিকে এগিয়ে গেল। ঘাস বড় বড়, তার মধ্যে সাপটা লুকিয়ে পড়তেই তাকে আর দেখা গেল না, কিন্তু বোঝা গেল সে ছুটে আসছে ওদের দিকে। তাড়াতাড়ি ছুটতে থাক, ওই তো ভাঙা মন্দিরটা, ওই মন্দিরের দিকেই ছোট। ওরা চারজনে ছুটতে লাগলো। সাপটা পিছনে পিছনে আসছে।
ছুটতে ছুটতে ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপটার উপরে আসতেই সাপটাকে আর দেখা গেল না। ওরা ততক্ষণে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে মন্দিরের একটা ভাঙা পাথরের দেওয়ালের গায়ে হাত রাখতেই একটা মড়মড় করে শব্দ হলো, আর তারপরেই এক পাশ থেকে একটা পাথর খসে পড়ে গেল নিচের দিকে। পাথর বলতে ভাঙা চাঁইয়ের মতো। ঘণ্টাখানেক সময় নিয়ে খসে পড়া সেই পাথরের টুকরোর মধ্যে একটু একটু করে খুঁড়ে খুঁড়ে খুঁজে বের করল সেই মন্দিরের চাতাল। সেই মন্দিরের চাতালের কাছে কোনো একটা মূর্তি ছিল আগে। সেখানে একটা পাথরের বেদি রয়েছে। জায়গাটা এতটাই ছোট যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দুটো হাত আর মাথা কোনো রকমে ভিতরে ঢুকিয়ে রূপেন সেই পাথরের বেদিটার চারপাশে হাত বুলিয়ে দেখতে লাগলো। বাইরে দাঁড়িয়ে ওদের তিনজনের মনে হলো যে কোনো মুহূর্তে যদি ভিতর থেকে কোনো একটা সাপ বেরিয়ে আসে তাহলে রূপেনের বাঁচা আর সম্ভব হবে না। রূপেনদা, ছেড়ে দাও না, এমনভাবে খোঁজার কি দরকার? তুই বুঝতে পারছিস না, একবার যখন ওদের কথায় আমরা রাজি হয়েছি তখন ওই সোনার সিংহাসন না খুঁজে এখান থেকে বেরোতে পারবো না। আরে দেখিস নি আসার সময় দুটো লোক কিভাবে আমাদের উপর নজর রাখছিল। একটু বেগরবাই করলে ওরা গুলি চালাতেও দ্বিধা করবে না। আমি আগেই বলেছিলাম আপনাদের এসব ব্যাপারে থাকার দরকার নেই, শুধু শুধু আপনারা। ব্যাপারটা তো সত্যি বাড়াবাড়ি হয়ে গেল। যদি আমরা সত্যি সত্যি জায়গাটা খুঁজে না পাই। রূপেন কিন্তু সেদিকে খেয়াল করল না। সে পাথরের বেদিটা হাতের টর্চের আলোয় ভালো করে দেখে চলেছে, আর বারবার মনে হচ্ছে এইখান থেকেই কোনো একটা রাস্তা থাকতে পারে। কারণ পুরনো বইয়ের লেখক মন্দিরের কাছে কিছু একটা কথা বলেছিল। মন্দিরের পাথরের বেদির দিকে সে আরেকটু ভিতরের দিকে ঢুকে গেল। ধ্বংসস্তূপের ছোট ফাঁকগুলোয় রূপেন ততক্ষণে ভিতরে ঢুকে পাথরের বেদির কাছে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে দেখতে দেখতে তার চোখে পড়ল পাথরের বেদির এক পাশে একদিকে একটা ছোট্ট হাতলের মতো জিনিস। যেন মনে হচ্ছে পাথরের একটা অংশ সামান্য বড় হয়ে গেছে, কিন্তু জায়গাটাও চোখে পড়েছে। তারপরে সেই জায়গাটা ধরে নাড়ানাড়ি করে প্রথমে ব্যর্থ হলেও পরে যেই সেই পাথরের হাতলের মতো জায়গাটাকে সামান্য নিচের দিকে চাপ দিয়েছে, এমন সময় সেই বড় পাথরের বেদিটা সামান্য এক পাশে সরতে লাগলো। মরমর করে জায়গাটা থেকে হুড়মুড় করে ভাঙা পাথরের চাঁইগুলো যেন এসে পড়ল রূপেনের গায়ের উপরে। সে কোনো রকমে দুহাত দিয়ে মন্দিরের দেওয়ালে এক পাশে সরে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। বাইরে থেকে তিনুবাবু চিৎকার করে উঠল, রূপেন বাবু, রূপেন বাবু, আপনি ঠিক আছেন তো? ঋচিক আর অমর উৎকণ্ঠার সঙ্গে এগিয়ে গেল ধ্বংসস্তূপটার দিকে। ততক্ষণে জায়গাটার কাঁপুনি থেমেছে। কয়েকটা পাথরের বড় বড় চাঁই সরাতেই দেখা গেল রূপেনকে। তার হাতের কাছে চোট লেগেছে। তার মুখে একটা হাসি। তার হাসি লক্ষ্য করে ওরা নিচের দিকে তাকাতেই দেখতে পেল পাথরের বেদিটার এক পাশটা যেন সামান্য সরে এসেছে, আর তার তলায় একটা কালো গহ্বরের মতো। এত সহজে এটার খোঁজ পাবো বলে ভাবিনি। তবে ওই আর্কিওলজিস্টদের কথায় এই মন্দিরটাই আমার প্রথম টার্গেট ছিল। বিবরণ শুনে আর বই ঘেঁটে মনে হয়েছিল এই মন্দিরে কিছু তো একটা থাকতে পারে। তোমরা তাড়াতাড়ি ভেতরে চলে এসো। ওরা দেরি করল না। তবে অমরকে রূপেন অন্য একটা কাজ দিল। প্রথমে গিয়ে বিনয় নামের সেই লোকটাকে সমস্ত কথা বলতে হবে, এবং ওরা উপরে উঠে না আসা পর্যন্ত মন্দিরের আশেপাশে অপেক্ষা করতে হবে, যাতে মন্দিরের আশেপাশে অন্য কেউ না আসতে পারে। অমর সে কাজে চলে গেল। তিনুবাবু, রূপেন, ঋচিক এই তিনজন মিলে ঢুকল সেই মন্দিরের বেদির চাতালের নিচের জায়গাটায়। ওরা নিচে নামতেই ভিতর থেকে পাথরের লম্বা হ্যান্ডেল মতো দেখতে পেল। রূপেন কয়েকবার চেষ্টা করার পর সেটা টানতেই
ওপর থেকে বেদিটা আবার আটকে গেল। ভীষণ অন্ধকার, এখানে কিছু দেখা যাচ্ছে না। রূপেনদা, তোমার টর্চটা জ্বালাও। রূপেনের টর্চের আলোয় দেখা গেল ওরা যেই পথে নেমে এসেছে সেখানে একটা পাথরের সিঁড়ি যেন নেমে গেছে নিচের দিকে, কিন্তু অনেকটা নিচ পর্যন্ত পাথরের সিঁড়ি নেমেছে, আর চারপাশে কালো অন্ধকারের সাথে কেমন যেন ঠান্ডার স্যাঁতস্যাঁতে একটা ভাব রয়েছে। খুব ধীরে ধীরে ওরা নামতে লাগলো নিচের দিকে। বেশ খানিকটা নিচে নেমে আসতেই বোঝা গেল আরও বেশি ঠান্ডা পড়তে শুরু করেছে কিভাবে। অনেকক্ষণ এইভাবে হাঁটতে হাঁটতে কেমন যেন ঠান্ডায় কাবু হয়ে পড়েছিল ওরা। তিনুবাবু বললেন, নিচে কিন্তু এত ঠান্ডা হবে বোঝাই যাচ্ছিল না। ওরে বাবা, উপরে এত গরম আর নিচে এমন ঠান্ডা। নিচে তো নেমে গেলাম, কিন্তু আমরা যাব কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সেই সোনার সিংহাসন এই পথে আদৌ কি আছে? টর্চের আলোয় তো সিঁড়ি শেষই হচ্ছে না। সিঁড়ি দিয়ে ওরা যতই নিচের দিকে নামতে লাগলো ততই যেন মনে হলো সিঁড়ি শেষ হচ্ছে না। প্রথমে রূপেন, তারপরে ঋচিক এবং সবার শেষে তিনুবাবু সামনের দিকে এগোতে লাগলো। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নেমে আসার পরে ওরা বুঝল ওরা একটা সমতল জায়গায় এসে পড়েছে। আলো ঘোরাতেই দেখা গেল নিচে যেমন পাথরের দেয়াল তেমনি মাথার অনেক উপরে পাথরের ছাদ রয়েছে। এখানে ওখানে শ্যাওলা জমা ছাড়াও আরও এমন অনেক কিছু দেখা গেল যাতে বোঝা গেল জায়গাটা বেশ পুরানো। মেঝেতে ধুলো জমে আছে, তাছাড়া মাকড়সার জাল জমেছে এখানে সেখানে। রূপেন সামনে হেঁটে চলেছিল। একবার যখন পথটা সে খুঁজে বার করতে পেরেছে তখন নিশ্চয়ই অন্য পথগুলো সে খুঁজে বার করতে পারবে, এবং সেই সিংহাসন যেখানেই থাক না কেন সেটাও সে ঠিক খুঁজে পাবে। আরও একটু এগোতেই প্রথমে জিনিসটা চোখে পড়ল ঋচিকের। ঋচিক সামনের দিকে তাকিয়ে চমকে উঠল। একটা দেয়ালের মধ্যে একটা নর কঙ্কাল, ঠিক বুকের মাঝখানের জায়গা থেকে একটা তরোয়াল গেঁথে রয়েছে। সেখান থেকে নরকঙ্কালটা দুই হাত পা ঝুলিয়ে ঝুলে আছে সামনের দিকে। টর্চের আলো তার গায়ে পড়তে যেন মনে হলো এক্ষুনি বড় কঙ্কালটা হাঁ করে নেমে আসবে নিচের দিকে। এইখানে নরকঙ্কাল এলো কিভাবে? এই পথে আজ থেকে অনেক বছর ধরে নিশ্চয়ই কেউ না কেউ এসেছে, আর এটা দেখে তো মনে হচ্ছে অনেক আগের নরকঙ্কাল। বোধহয় যখন এখানে রাজার শাসন ছিল কিংবা জমিদার থাকতো, এটা সেই সময়কার। সোনার সিংহাসন খোঁজার জন্য কেউ এখানে এসে আর ফিরে যেতে পারেনি। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। তরোয়ালটা দেখো, অনেক পুরনো কিন্তু সাধারণ। হতে পারে যখন কোনো রাজা ওই সিংহাসন এখানে রাখতে এসেছিল তখনই তার পেছন পেছন কোনো শত্রু এখানে ঢুকে পড়ে। হতেই পারে। তার মানে আমাদের পথটা ঠিকই আছে। একটাই তো পথ, তাই না? সামনের দিকে এই পথে গিয়ে আমাদের সেটা খুঁজে বার করতে হবে। তবে সাবধান, পথে কিন্তু বিপদ থাকতে পারে। কেমন বিপদ? রূপেন কিছু বলল না, সামনের দিকে এগোতে লাগলো। টর্চের আলোয় মাথার উপরের দিকে পাথরের দেওয়ালের দিকে ওদের চোখ চলে যেতে লাগলো বারবার। ঠান্ডা পাথরের পথের উপর দিয়ে ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। সামনে খানিকটা এগিয়ে গেলে একটা বড় দেয়াল। আরও খানিকটা ওরা এগিয়ে গেছে, এমন সময় ওরা একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। রূপেনবাবুরা বলেছেন এই মন্দিরের আশেপাশেই আমাদের থাকতে। সেখানে রূপেনবাবুরা যে কোনো সময় আসতে পারেন। ওই মন্দিরের ভেতর থেকে কোনো একটা পথ নিচের দিকে নেমে গেছে, সেই পথেই ওরা গেছে। তার মানে সত্যি সত্যি ওই পথ ওরা খুঁজে বার করেছে। এতদিন ধরে আমি খুঁজলাম, অথচ এই মন্দিরটার কথা আমার একবারও মনে হয়। কিন্তু মন্দিরের ভেতরে তো আমি গেছিলাম, ওইখানে তো কিছু দেখতে পাইনি। আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম,
রূপেনবাবু ভেতরে গিয়েছিলেন, তাই রূপেনবাবুর কথা বলতে পারবো না যে ওই পথটা সে কি করে খুঁজে বার করেছে। তবে আমার মনে হয় আপনাদের এখন ওখানে যাওয়ার দরকার নেই। যাওয়া যে দরকার সেটা বিনয় ভালোভাবে বুঝতে পারছিল। এতদিন ধরে সে অপেক্ষা করছে ওই পথ খুঁজে পাওয়ার। আর সত্যি সত্যি যদি এই পথে গিয়ে সোনার সিংহাসন খুঁজে পাওয়া যায় তাহলে তো আরও ভালো। বিনয় আর দেরি করল না, তার সঙ্গের দুজন লোককে নিয়ে এগিয়ে গেল সেই ভাঙা রাজপ্রাসাদের দিকে। তার সঙ্গে সঙ্গে অমরও চলল। বিনয় তার সঙ্গে থাকা লোকদের আস্তে আস্তে বলল, ভালো করে শোন, ওরা যদি সোনার সিংহাসন খুঁজে পায় তাহলে নিশ্চয়ই উপরে উঠে আসবে। উপরে উঠে এলে সোনার সিংহাসনটা আমার হাতে আসা পর্যন্ত অপেক্ষা করবি। তারপরে ওদের সবকটাকে আর এই বেটাকেও শেষ করে দিবি। একদম, তুমি কোনো চিন্তা করবে না। এখানকার জিনিস আমরা বাইরে কোথাও যেতে দেব। লোকগুলো আরও কথা বলল। সমস্ত কিছু অমর শুনতে পেল না, কারণ ওরা হাঁটতে হাঁটতে অমরকে পিছনে রেখে অনেকটা এগিয়ে গিয়েছিল। অমর পিছনে হাঁটতে হাঁটতে, তার মানে রূপেনবাবু আমার কানে কানে যে কথাটা এসে বলেছিলেন সে কথাটাই সত্যি। তাহলে তাহলে তো আমায় তৈরি থাকতে হবে যে কোনো সময় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। অমর বিনয়বাবুকে একটা ছুতো দিল, দিয়ে সে এগিয়ে গেল রাজপ্রাসাদের উল্টো দিকে। বিনয় ততক্ষণে সোনার সিংহাসনের কথা শুনে বাকি সমস্ত কিছুই ভুলে গেছে, তাই সে আর অমরের দিকে খেয়াল করল না। সে তার দুজন লোককে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো রাজপ্রাসাদের বাইরের দিকে সেই মন্দিরটার কাছে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধে হয়ে আসতে লাগলো। এদিকে রূপেন, ঋচিক আর তিনুবাবু হেঁটে চলেছে। তাদের হাঁটা যেন আর শেষ হচ্ছে না। ওরা তখনও পর্যন্ত একটা ব্যাপার বুঝতে পারেনি, ওরা আসলে একটা জায়গাতেই গোল গোল করে ঘুরছে। ওদের পথটা ওদের বাগদণ্ডের মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছে। অনেকটা এভাবে হেঁটে আসার পরে রূপেন দেখতে পেল পথটা একটা দরজার দিকে এগিয়ে গেছে। কালো রঙের একটা দরজা, তবে দরজাটা কোথা থেকে বন্ধ ভালোভাবে বোঝা যায় না। ওরা এগিয়ে গেল সেই দরজাটার দিকে। তারপর দরজাটা ধরে একটা হ্যাঁচকা টান দিতেও সেটা খুলল না। তিনুবাবু প্রথমে দেখতে পেলেন দরজার উপরের দিকে একটা শেকলের মতো রয়েছে। আরে বাবা, ওইভাবে টানাটানি করলে হবে না। ওই যে ওই ওপরের শিকলের মতো কি যেন একটা দিয়ে আটকানো রয়েছে, দেখো। কিন্তু ওটা তো অনেক উপরে। ঋচিক, একটা কাজ করতো, আমার কাঁধের ওপর ওঠ, তারপর দেখ নাগাল পাস কিনা। ঋচিক রূপেনের কাঁধের উপর উঠল। তারপর উপরে উঠে সে শিকলের মতো জায়গাটা খুলে দিতেই দরজাটা খুলে গেল। তবে সেটা খুলতে তাকে ভীষণ বেগ পেতে হয়েছে। একেই পুরানো, তার উপর লোহার শিকল। এতদিন ধরে জল পড়তে পড়তে কেমন যেন শক্ত হয়ে এঁটে গিয়েছিল। অনেকক্ষণ ধরে টানাটানি করার পর সেটা খুলল। দরজাটা একসময় মচমচ শব্দ করে খুলতেই ওরা দরজাটা হ্যাঁচকা টানে খুলে ফেলল, আর তখনই পেল জলের শব্দ। এইখানে জলের শব্দ কোথা থেকে আসবে? আরে বাবা, আমরা ভুলে যাচ্ছি এখানে একটা কুয়ো থাকার কথা। সেই কুয়োর পথে কিন্তু এখানে একটা পথ রয়েছে আসার। রূপেন উপরের দিকে তাকালো। উপরের দিকটা অন্ধকার হলেও বোঝা যায় জায়গাটা গোল মতো। সেই গোল জায়গাটার মধ্যে যেন খানিকটা জায়গা নিচের দিকে নেমে গেছে, আর সেই নিচেই জলের একটা শব্দ হচ্ছে বলে মনে হলো। টর্চটা ওরা জ্বালাতে যাবে এমন সময় ঋচিক পিছনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। যেন মনে হলো ওই পাথরের দেয়ালের দিক থেকে কে যেন ওদের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঋচিক চিৎকার করে উঠল, রূপেনদা, ওই দেখো কে যেন আমাদের দিকে এগিয়ে আসছেন। ঋচিকের কথায় রূপেন আর তিনুবাবু
দুজনেই সেই দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে সত্যি সত্যি দেখা গেল কে যেন একটা হাঁটতে হাঁটতে ওদের দিকে এগিয়ে আসছে। কালো রঙের একটা বড় শরীর, সঙ্গে যেন একটা গন্ধ। ওরা সকলে কেমন যেন ভয় পেয়ে যায়। তাহলে কি ওদের জন্য কেউ এখানে অপেক্ষা করছিল? তার মানে এখানে এমন কিছু একটা আছে যেটা স্বাভাবিক নয়, আর এই কারণেই কি এখনো পর্যন্ত এখানে কেউ ঢুকে ওই সিংহাসন উদ্ধার করতে পারেনি? ভয়ে আর আতঙ্কে ঋষিক আর তিনুবাবু কেমন যেন হয়ে গেল। তবে রূপেন তখনও পর্যন্ত ভয় পায়নি। সে বারবার ভাবার চেষ্টা করছিল লোকটা ঢুকলো কখন। লোকটা যদি ঢুকেই থাকে তাহলে এতক্ষণ ধরে তারা তাকে দেখতে পেল না কেন? ছায়াটা তখনও আস্তে আস্তে এগিয়ে আসছে ওদের দিকে। মনে হচ্ছে ছায়াটা যেন ওদের তিনজনকেই ধাক্কা দিয়ে ওদের ভিতরের দিকে ফেলে দেওয়ার জন্য দু হাত তুলে এগিয়ে আসছে। ওটার মুখের দিকে তাকিয়ে দেখল রূপেন। চোখ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। রূপেনের বারবার মনে পড়তে লাগলো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের চক্রবর্তীর কথা। চক্রবর্তী বলেছিল এই বংশের সাথে আর ওই মাটির তলায় যেখানে সিংহাসন লোকানো আছে তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আরেকটু হলে রূপেন তার রিভলভার বার করে ফেলত। ঠিক তার আগেই তার মাথায় একটা কথা মনে পড়ে গেল। বইতে লেখা ছিল এই জায়গাটা নিয়ে। এখানে রাজা হর্ষঙ্ক একটা অদ্ভুত তন্ত্র ব্যবহার করেছিলেন যাতে এই গোটা জায়গাটায় এমন কিছু একটা পরিবেশ তৈরি করা যায় যাতে এইখানে ঢোকার পর মানুষ অনেক কিছু ভুলভ্রান্তি দেখতে পারে। তার মানে যেটা ওরা দেখতে পাচ্ছে সেটা ভুল ছাড়ার কিছুই নয়। রূপেন সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে তিনুবাবু আর ঋচিক চিৎকার করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। রূপেন বলে ওঠে, এটা একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিচ্ছু নয়। আমরা যা দেখছি সেটা আমাদের চোখের ভুল, হ্যালুসিনেশন। এখানে এমন কোনো একটা গন্ধ ছড়িয়ে রেখে এই জিনিসটা করা হয়েছে যাতে এখানে কেউ ঢুকলে সহজে পথ খুঁজে বেরোতে না পারে। একবার ভয়ে পথ হারিয়ে ফেললে এখান থেকে কিন্তু বেরিয়ে আসা মুশকিল। কালো ছায়াটা আরো খানিকটা এগিয়ে গেল তাদের দিকে। রূপেন কিন্তু হাতের টর্চটা জ্বালায়নি। ঋচিক আর তিনুবাবু অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছায়াটা হাঁটতে হাঁটতে একদম রূপেনের কাছে এসে পড়েছে। 4 হাত, 3 হাত, 2 হাত, 1 হাত। তারপরেই রূপেন টর্চটা জ্বালিয়ে দিতেই দেখা গেল কোথাও কিছু নেই। আর অনেকটা নিচে জল রয়েছে, কিন্তু শুধু জল নয়, টর্চের আলোয় ওরা আর একটা ব্যাপার দেখতে পেয়েছিল। কুয়োটার গা বরাবর একটা দরজা মতো রয়েছে। বোঝা গেল ওই দরজা পর্যন্ত যেতে হবে, কিন্তু কি করে? এইখান থেকে ওই দরজা পর্যন্ত যাওয়াটা তো সহজ ব্যাপার নয়। তবে দরজাটা খুব বেশি নিচে নয়। ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মাত্র 2 মানুষ উচ্চতার সমান। তারপর বুদ্ধিটা বার করল তিনুবাবু। আচ্ছা, একটা কাজ করলে হয় না? মনে করো ওপরে আমি রইলাম, তারপর আমার হাতটা ধরে তুমি নিচের দিকে নেমে গেলে, তারপর ঋচিক তোমার হাত ধরে রইল। আর না হলে আমাদের জামাগুলো খুলে দিয়ে দড়ির মতো বানানো যায়। দ্বিতীয় বুদ্ধিটাই কাজে লাগলো। ওরা নিজেদের জামা কাপড়গুলো খুলে ফেলল। এবার সেই জামা দিয়ে লম্বা দড়ির মতো বানিয়ে প্রথমে ঋচিককেই নিচে নামানো হলো, কারণ জামার দড়ি বেয়ে সে সহজে নিচে নামতে পারবে। জামার দড়ি বেয়ে নিচের দিকে নেমে ঋচিক দরজা পর্যন্ত পৌঁছে গিয়ে দরজাটা খুলে ফেলল। যাওয়ার পরেই বুঝতে পারল টর্চের আলোয় ছোট জায়গাটা ক্রমশ বড় হতে শুরু করেছে। আর তারপরেই তার চোখ চলে গেল
সেই ছোট্ট জায়গাটার এক পাশে একটা বাক্স মতো রয়েছে। আবার বেরিয়ে এলো সে দরজাটার কাছে, মুখটা তুলে বলল, রূপেনদা, এখানে একটা বাক্স আছে, কিন্তু কিন্তু এই বাক্সের মধ্যেই কি সেই... থাকতে পারে। এই সোনার সিংহাসন খুব একটা বড় নয়, রাজা হর্ষঙ্কের তো নয়। আসলে সেটা কোনো রাজার জন্য ছিল না, কোনো এক রাজপুত্রের ছোটবেলার জন্য তৈরি করা হয়েছিল। তাই সেই সিংহাসনের আকার খুব একটা বেশি বড় হবে না। বাক্সটা তুলে নিয়ে আয়। ঋচিক অনেক কষ্ট করে বাক্সটা উপরে তুলে আনলো। তারপর জামার দড়িতে সেই বাক্সটা বেঁধে দিলে ওরা টানতে টানতে উপরের দিকে তুলতে লাগলো। তিনুবাবু আর রূপেন দুজন মিলে বাক্সটা টানছে। ঋচিক দরজার কাছে বসে আছে। জামার গিট যেন আস্তে আস্তে নরম হয়ে যেতে লাগলো। একসময় জামার গিট ছিঁড়ে বাক্সটা ছিটকে গেল ওদের হাত থেকে। ঋচিক, রূপেন আর তিনুবাবু একসঙ্গে চিৎকার করে উঠল। এত সময় লাগছে কেন? প্রায় রাত হয়ে গেল। এতক্ষণ ধরে ওরা কি করছে? আমাদের ভেতরে ঢুকতে হবে। ওই লোকটা কোথায় গেল? ওদের সঙ্গে যে ছিল সে তো কোথায় যাবে বলে বেরিয়ে গেল, কিন্তু এখনো তো তাকে দেখতে পেলাম না। আমার মনে হয় ওরা আমাদের ব্যাপার বুঝতে পেরেছে, তাই অন্য কোনো পথে বাইরে বেরিয়ে যাওয়ার প্ল্যান করেছে। আমি এখানে দাঁড়াচ্ছি, ওরা একটা কাজ কর, ওরা খুঁজে দেখ ওই লোকটাকে, কোথাও দেখতে পাস নাকি। জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনে চলেছিল অমর। ওরা ওকে খোঁজার জন্য উল্টো দিকে যেতেই অমর জঙ্গলের আরও ভিতরে গিয়ে ঢুকল। অমর ফোনটা তুলে ফোন করল হোটেলের মালিককে। বলল, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, কতক্ষণ লাগবে? আর আধ ঘন্টা মতো লাগবে, আমি বাইরে দাঁড়াবো। যেখানে দাঁড়াতে বলেছি সেখানেই দাঁড়াবে, তার বেশি আসলে কিন্তু সমস্যা হতে পারে। তুমি তো বুঝতেই পারছো ওদিকের লোকগুলো কেমন। আপনারা কি যে করছেন, আমার তো ভয় হচ্ছে যদি আবার কোনো সমস্যায় পড়ি। কোনো চিন্তা করো না, আমার সঙ্গে যারা আছেন তারা পুলিশের লোক, তুমি কোনো সমস্যায় পড়বে না। তোমায় যেখানে বলেছি সেখানে এসে আমাকে একটা ফোন করবে। কথাটা বলে অমর ফোনটা নামিয়ে রাখল। তারপর জঙ্গলের মধ্যে আবার লুকিয়ে অপেক্ষা করতে লাগলো সেই ভাঙা ধ্বংসস্তূপের মন্দিরটার দিকে তাকিয়ে। বাক্সটা পড়েই যাচ্ছিল, কিন্তু ঋচিক কোনো মতে জামার অপর প্রান্তটা টেনে ধরে বাক্সটাকে টেনে ধরে। তবে বাক্সটা যে বেশ ভারী এবার সে বুঝতে পারে। ছোট চারকোনা জায়গাটায় প্রায় শুয়ে পড়ে দু হাতে বাক্সটাকে ধরে রেখেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কুয়োর দিকে। ঋচিকের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। তাই শুনতে পেয়েই রূপেন বলে উঠল, কি হয়েছে তোর? আবার কি হলো? বাক্সটা আমি ধরছি, কিন্তু কিন্তু এত ভারী যে আমি ধরে রাখতে পারছি না। কি করব বুঝতে পারছি না। সর্বনাশ! বাক্সটা তাহলে ছেড়ে দে, ওটা কিন্তু তোকে নিয়ে কুয়োর জলে পড়ে যাবে, আর একবার নিচে পড়ে গেলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সহজ হবে না। ছেড়ে দে। তিনুবাবু ও রূপেন চিৎকার করে বারবার ঋচিককে বাক্সটা ছেড়ে দিতে বলল, কিন্তু ঋচিক ওদের কথা শুনল না। সে বাক্সটাকে কোনো রকমে ধরে রইল। সেই চারকোনা জায়গাটায় পাথরের দেয়ালের একটা খাঁজের মতো জায়গা সে হাত দিয়ে টেনে ধরল, আর তারপরে অন্য হাতে টানতে লাগলো বাক্সটা। ঋচিকের মনে হলো তার গায়ে যেন অদ্ভুত কোনো একটা জোর এসে পড়েছে, আর সেই জোরেই সে বাক্সটা টানতে টানতে একসময় সত্যি সত্যি ওপরে তুলে ফেলল। বাক্সটা আমি তুলে ফেলেছি, কিন্তু সত্যি সত্যি কি বাক্সের মধ্যে সেই সোনার সিংহাসন আছে? সেটা তো উপরে না আনা পর্যন্ত বোঝা যাবে না। নে, এই জামাটার সঙ্গে ওই জামাটা ভালো করে বাঁধ, দেখ। আবার জামার প্রান্ত বাঁধা হলো। বাক্সটাকে ভালো করে বেঁধে দিয়ে দুজনে মিলে টেনে উপরে তুলল। তারপর ঋচিককেও টেনে তুলল।
এবার তাহলে আমরা যে পথে এসেছি সেই পথেই আবার ফিরে যাব, তাই তো? এইবার আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফিরে তো যাবই, কিন্তু ওপরে গিয়ে আমাদের অমরের জন্য অপেক্ষা করতে হবে। ওরা আবার অনেকটা পথ হেঁটে উপরের দিকে উঠে এলো। যে পথে নেমেছিল সেই পথে কিন্তু উপরে উঠে সেই বেদিটার কাছে এসে ওরা অপেক্ষা করতে লাগলো। রূপেন পাথরের গায়ে কান দিয়ে বাইরের শব্দ শোনার চেষ্টা করল। বাইরে থেকে বিনয়ের উত্তেজিত গলার শব্দ শোনা যাচ্ছে। এত রাত হয়ে গেল, এখনো ওরা আসছে না কেন? আমি যদি একবার ভেতরে যাই। এই দেখ তো বেদিটাকে ধরে টানাটানি করে দেখ কোন পথে ওরা ভেতরে ঢুকলো। তারপরেই দুজন লোক এগিয়ে এসে বেদিটাকে ধরে টানাটানি করতে লাগলো। রূপেন বারবার ভাবছে যে কোনো রকমে ভুল করেও যদি বেদিটার সামনের দিকে সেই পাথরের খাঁজটা ওদের হাতের চাপে নিচের দিকে নেমে যায়, তাহলে বেদিটা একপাশে সরে যাবে। তাই সে হাতলটা চেপে ধরে রইল, ভিতর থেকে যাতে উপর থেকে বেদিটা সরে না যায়। তিনুবাবু আর রিচিক কিছুই বুঝতে পারছিল না, তবুও ওরা বাক্সটাকে হাতে নিয়ে অপেক্ষা করছিল। এমন সময় রূপেনের ফোনটা বেজে উঠল। রূপেন ফোনটা ধরে আস্তে আস্তে কথা বলতে লাগলো। যেমন বলেছিলাম তেমন করেছো তো? প্রথমে আসতে বলেছিলাম, তারপর সোজা পুলিশের কাছে চলে যেতে বললাম, পুলিশ নিয়ে তারপর এখানে আসতে বললাম। তাহলে একটা কাজ করো, আর তোমাদেরকে অপেক্ষা করতে হবে না, তোমরা ঢুকে পড়ো। আমি বাইরে বেরিয়ে আসবো এক্ষুনি। পুলিশ ঢুকলেই আমি বাইরে বেরোবো, না হলে ওদেরকে বিশ্বাস নেই। ততক্ষণে ফোনের শব্দ এবং কথাবার্তার শব্দ উপর থেকে বিনয় শুনতে পেয়েছে। সে রিভলভার বার করল। বাকি দুজন হ্যাঁচড়াতে বেদির খাঁজটা খুলে ফেলেছে। রূপেন কোনো রকমে তা ঠেকিয়ে রাখল, কিন্তু উপর থেকে বিনয়ের গলা শোনা গেল, এখানকার জিনিস আমি কাউকে এখান থেকে নিয়ে যেতে দেব না। বেরিয়ে আয় বলছি। ওরা বেরোচ্ছে না। উপর থেকে ওরা টানাটানি করার চেষ্টা করছে। একসময় রূপেনের হাত থেকে হাতলটা ফসকে গেল, আর তাতেই বেদিটা খুলে গেল। সঙ্গে সঙ্গে উদ্যত রিভলভার হাতে বিনয় সামনে এসে দাঁড়ালো। বেরিয়ে আয়, এইবার বেরিয়ে আয়। আমার সঙ্গে বেঈমানি করার শাস্তি কি হয় সেটা তোরা বুঝতে পারবি। এই ওদের ধর। সঙ্গে সঙ্গে দুটো লোক এগিয়ে এসে রিচিক আর তিনুবাবুকে জাপটে ধরল। ওদের হাত থেকে বড় বাক্সটা কেড়ে নিল। রিভলভারের নলের কাছে দাঁড়িয়ে রূপেন, এই সম্পত্তি কিন্তু এখন আর তোমার নয়। যতই তোমার সঙ্গে তাদের বংশের কোনো সম্পর্ক থাকুক না কেন, এই সম্পত্তি এখন সরকারের। কিসের বংশ? আমার সঙ্গে এদের বংশের কোনো কিছু নেই। আমি শুধু এই সোনার সিংহাসন নিতে চাই। এই বাক্সটা খোল। বাক্সটার দিকে এগিয়ে গেল একজন। রিভলভারের মাথায় তখন রূপেন রয়েছে দেখে রিচিক আর কিছুই করল না। ততক্ষণে বিনয়ের দলের আরও কয়েকজন লোক এসে পড়েছে। সেইখানে তারাই চারপাশ থেকে ঘিরে রইল ওদের। অমর জঙ্গলের ভিতর দাঁড়িয়ে চুপ করে দেখে যেতে লাগলো। বাক্সটা আস্তে আস্তে খুলতে লাগলো একজন। বিনয়ের চোখে মুখে লোভ চকচক করে উঠল। টর্চের আলো বাক্সের ভিতর গিয়ে পড়তে বিনয়ের মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে এলো। বাক্সটা তো খালি। বাক্সের ভেতরটা খালি কেন? তাহলে সোনার সিংহাসন কোথায়? সোনার সিংহাসন ওর ভেতরেই আছে, আমরা সেটাকে আনতে পারিনি। ভেতরে গেলেই দেখতে পাবে। বিনয় আর দেরি করল না, তাড়াতাড়ি আবার এগিয়ে গেল ধ্বংসস্তূপের দিকে। তারপরে কোনো রকমে বেদিটা দুই হাতে সরাবার চেষ্টা করতে করতেই একটা কাণ্ড ঘটে গেল। ওই বেদিটা বেশ কয়েকবার সরানো হয়েছে, তাতেই আশেপাশের পাথরগুলো আলগা হয়েছিল। জোরে টানাটানি করতে গিয়ে আশেপাশের পাথরের নাড়া দিয়ে ফেলল, আর তাতেই পাথরগুলো হুড়মুড় করে পড়ল ওর গায়ে। ততক্ষণে সুযোগ বুঝে অমর বেরিয়ে এসেছে। বাকি লোকেদের দুজনকে কাবু করে ফেলেছে রূপেন আর তিনুবাবু। বাকি লোকগুলো লাফিয়ে পড়তে যাবে, এমন সময় পুলিশের দল আলো ফেলল ওদের গায়ের উপর। তারপর চিৎকার করে বলল, খবরদার,
একদম নয়, একদম নড়াচড়া করার চেষ্টা করবি না, তাহলেই গুলি চালাবো। তারপর রূপেনের সামনে এগিয়ে এসে, আপনি খবর দিয়েছেন? আমি খবর দিয়েছিলাম, কিন্তু সকালের আগে কিছু করা যাবে বলে তো মনে হচ্ছে না। এই ভাঙা জায়গাটাকে পরিষ্কার করতে হবে। একটা মৃতদেহ পাবেন, আর তার সঙ্গে পাবেন এখানকার সেই সোনার প্রাচীন সিংহাসনটা। পুলিশ অফিসার অবাক হলো, কিন্তু বেশ কিছুক্ষণ পরে ভোর হতেই লোকজন নিয়ে জায়গাটা পরিষ্কার করে প্রথমে বিনয়ের মৃতদেহ খুঁজে পেল এবং তারপর বেদির তলা থেকে বেরিয়ে এলো সত্যি সত্যি সেই সোনার সিংহাসন। পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে সেই সিংহাসন যাতে সঠিক জায়গায় পৌঁছে যায় সেই ব্যবস্থা করে রূপেন ও বাকিরা ফিরে এলো তাদের সেই হোটেলে। হোটেলের মালিক সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে বলল, আপনি যে সত্যি সত্যি পুলিশের লোক সেটা তো আমি জানতাম না। আপনি যে এমন একটা কাণ্ড করবেন সেটাও ভাবতে পারিনি। দেখো, তোমায় মিথ্যে বলবো না, আমি পুলিশের লোক নই। তবে তোমাকে ওই সময় ও কথাটা না বললে তুমি পুলিশের কাছে যেতে না, সেটাও আমি জানি। তবে পুলিশের সাহায্য করা কিন্তু আমাদের সকলের কাজ, তোমারও কাজ। এই সোনার সিংহাসনটা উদ্ধারের পেছনে তোমারও কিন্তু হাত রয়েছে। সত্যি বলতে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যখন বললেন ওরা আমাদের মেরে ফেলতে পারে, তখন আমি বিশ্বাস করিনি। পরে ওদের কথা শুনে বুঝতে পারলাম, কিন্তু আপনি প্রথমেই সন্দেহ করলেন কি করে? ও যদি ওই বংশের লোক হতো তাহলে এই সিংহাসনের ব্যাপারে কিছু না কিছু সে অবশ্যই জানত। বারবার সিংহাসনটার কথাও বলছিল, অথচ এটা জানতো না যে এই সিংহাসনটা ছিল এক রাজপুত্রের, কোনো রাজার নয়। হ্যাঁ, সে তো ঠিকই। সিংহাসনটা ছোট আর তার পাথরগুলো মেয়ে কি, কিন্তু এমন একটা সিংহাসন কোনো রাজা লুকিয়ে রাখতে যাবে বা কেন? রাজা হর্ষঙ্কের আমলে এই সিংহাসন লুকিয়ে রাখা হয়। রাজা হর্ষঙ্কের ছেলের সিংহাসন ছিল ওটা। আসলে তার ছেলের জন্য সিংহাসন তৈরি হলেও সে তার মায়ের গর্ভাবস্থায় মারা যায়। তারপর রাজার স্ত্রীও মারা যান। যার জন্য এই সিংহাসন তৈরি হয়েছিল সেই কখনোই এটা ব্যবহার করতে পারল না। সেই শোকে রাজা কখনোই আর বিয়ে করেননি। রাজা হর্ষঙ্ক তার ছেলের স্মৃতি হিসাবে এই সিংহাসন ওখানে লুকিয়ে রেখেছিলেন, যাতে কেউ সেটা খুঁজে না পায়। কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি জানতে আমরা সিংহাসনটা নিয়ে বাইরে বেরোলেই ওরা আমাদের কাছ থেকে নিয়ে নেবে? তাই সিংহাসনটা তুমি বেরোবার আগেই বাইরে বের করে রাখলে? বিনয়বাবুর চোখে আমি লোভ দেখেছিলাম রিচি। লোকটা যে সুবিধার হবে না সেটাও আমি বুঝতে পেরেছিলাম। ওই সিংহাসনের জন্য সে সবকিছু করতে পারে, তাই কাজটা আমাকেই করতে হয়েছিল। তবে এবার সব মিটে গেছে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। তবে এক্ষুনি বাড়ি ফিরবো না। বেরিয়েছি যখন, তখন 2 দিন কোথা থেকে ঘুরে আসি। আমার কিন্তু বেশ কয়েকটা জায়গা জানা আছে। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়া যাক। নিশ্চয় নিশ্চয়। ওরা সেই রাতের মতো ঘুমাতে গেল। পরদিন সকালে ওরা বেরোবে সত্যিকারের ঘোরার উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নিকটবর্তী আত্মীয় পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের গল্পটিকে শেয়ার করে দেবেন। এই গল্পটির মতো অন্যান্য গল্পগুলি শুনেও কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে আমাদের আগামী গল্পের নোটিফিকেশন পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আজকের গল্পে রূপেনের চরিত্রে স্নেহাদ্রি, ঋচিকের চরিত্রে সায়ন্তন, তিনুবাবুর চরিত্রে পার্থ, বিনয়ের চরিত্রে সৌরভ ধনী সাহা,
বিনয়ের সাগরেদের চরিত্রে সৌভিক, রমাকান্ত এবং মৈনাক, ড্রাইভার অমরের চরিত্রে শুভম, স্থানীয় লোকের চরিত্রে রমাকান্ত, হোটেল মালিকের চরিত্রে রূপঙ্কর, পুলিশ অফিসারের চরিত্রে লিও যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে রমাকান্ত এবং সৌভিক। তাহলে আজকের মতো বিদায়, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে অবশ্যই কিন্তু আমরা আরও ভালো ভালো গল্প আনতে পারব। ধন্যবাদ, ভালো থাকবেন।